প্রতিদিনের মতো বাইকটা নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। আমার বাসা থেকে ভার্সিটির দূরত্ব মাত্র 15 মিনিটের। চলে আসলাম ভার্সিটিতে। যেই গেট দিয়ে ক্যাম্পাসের ভিতরে ঢুকলাম তখন দেখলাম যে কয়েকটা মেয়ে মিলে একটা ছেলেকে সেই মারতেছে। বাকি সবাই নিজের মতো করে মারামারির দৃশ্যগুলো দেখছে আর মজা নিচ্ছে, কেউ কিছু বলছে না। কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতেছি না যে কেন ছেলেটাকে মারছে আর কেই বা মারতেছে। আমি চাইলে ছেলেটাকে বাঁচাতে পারি মায়ের খাওয়ার হাত থেকে। না, আমি যে কাজে এসেছি সেই কাজটা শেষ হওয়ার আগে কোনো ভেজালে জড়াবো না। মারামারি শেষ করে মেয়েগুলো চলে গেল, তার সাথে সবাই নিজেদের ক্লাসে চলে গেল। আমিও চলে আসলাম আমার ক্লাসে। এবার পরিচয়টাই দিয়েই দেই, আমাকে তো কেউ চিনেন না। আমি নীল মেহরাজ, এবার অনার্স প্রথম বর্ষে পড়তেছি। বাকিগুলো বলবো না, গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। আর এতক্ষণ যারা একটা ছেলেকে মারলো তারা নাকি লেডি কুইন গ্যাংয়ের লিডার আর তার কিছু গার্লস। ভাবতেই হাসি পেল যে এত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মারামারিটা। বাংলাদেশের একটা বড় গ্যাং লেডি কুইনের গ্যাং, যার সাথে বাহিরের দেশেরও গ্যাংয়ের সাথে পরিচয় আছে। যদিও এর থেকে বড় গ্যাংও আছে, কিন্তু এই গ্যাংটাও কম না। কিন্তু এদেরও লিডার আছে। ক্লাস করে দুপুরের দিকে বাসায় চলে আসলাম। আজকে প্রায় 5-6 দিন হলো এই ভার্সিটিতে ভর্তি হয়েছি। তেমন কাউকে চিনি না। আমাদের ভার্সিটিতে লেডি কুইন পড়ে, এটা আমি একজন ক্লাসমেটের কাছ থেকে জানতে পারলাম। আসলে আমি গ্রাম থেকে এসেছি প্রাণের শহর ঢাকায় পড়াশোনা করার জন্য। যদিও ঢাকা শহরটা আমার অচেনা না, আগে নিজের শহরের একটা কলেজে পড়তাম। পরের দিন ভার্সিটিতে গেলাম। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, যার জন্য একা একাই জাম গাছের তলায় বসে আছি। কি আর করব, পরিচিত তো আর কেউ নেই যে তার সাথে বসে থাকবো। বসে আছি, এমন সময় একটা মেয়ে আসলো। আচ্ছা, আপনি কি সেই নীল মেহরাজ? কোন নীল মেহরাজ? বগুড়ার কলেজের। কিন্তু আমাকে চিনলেন কেমনে? আমি হলাম আরফা, আমার ভাই আপনাকে চিনতো। আপনার ভাইয়ের নাম কি? আচ্ছা, এসব বাদ দিন, আপনি এই ভার্সিটিতে কেন? আচ্ছা, আমি তো আজকে প্রায় 1 সপ্তাহ ধরে এই ভার্সিটিতে আসতেছি। কি 1 সপ্তাহ ধরে আসছেন? ও মাই গড! কি হলো আবার? না, কিছু না। আচ্ছা, আপনি একা বসে আছেন কেন? এমনি ভালো লাগছে না তো, তাই। আর কাউকে তো চিনি না। কেন, লেডি কুইনকে চেনেন না? আরে না, চিনি না। আর আপনি কার বোন? রাকিবের ছোট বোন, চিনছেন তো? ও, বড় আপু। আসলে অনেক আগে দেখা হয়েছিল তো, তাই চিনতে পারিনি। আরে সমস্যা না, তা আপনি এখানে কেন? আপনি করে বলছেন কেন? আমি তো আপনার ভাইয়ের মতো। আচ্ছা, তুমি এখানে কেন? কাজে এসেছি একটা। কেউ সাথে আসেনি? না আপু, আপনিও কি এই ভার্সিটিতে পড়েন? তৃতীয় বর্ষে। ও, তোমার সাথে কাউকে পরিচয় করিয়ে দেব? না আপু, লাগবে না। আর আমার পরিচয় কাউকে দিবেন না প্লিজ। কেন? আপু, একটা কাজে এসেছি বললাম না। ওকে। আরো কিছুক্ষণ কথা বলে আরফা আপু চলে গেল। আসলে আমার বন্ধু রাকিবের বড় বোন হলো আরফা আপু, আর আমাদের বাড়ির পাশেই তার বাড়ি। তারপর আমিও ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে 3টা ক্লাস করলাম। এরই মধ্যে পাশে বসা একটা ছেলের সাথে পরিচয় হয়ে গেল। তার নাম জয়। তারপর আমি আর জয় চলে আসলাম ক্যান্টিনে। তা জয়, তোমার গ্রামের বাড়ি কই? এই তো বরিশালে। ও আচ্ছা, আমরা কি তুই করে বলতে পারি? পারি তো। কি খাবি? তুই বল। ওকে, আমি খাবারের অর্ডার দিলাম। আচ্ছা জয়, এই ভার্সিটিতে নাকি লেডি কুইন পড়ে? আর গতকালকে একটা ছেলেকে মারলো সেই লেডি কুইন। ও, তার নাম কি? তিথু, তাইবার জামান তিথু। ও আচ্ছা, খাবার আসছে, খেয়ে নে। বিকেলে বসে বসে ভাবছি এই ভার্সিটিতে আর কি কি হয় কি জানি। দেখি কি কি হয়, তারপর না হয় অবস্থা বুঝে ব্যবস্থা নিবনি। এমন সময় আমার ফোনের একটা ফোন আসে। বল। কি কি বলিস? আচ্ছা, যাই হোক, বিষয়টা তুই দেখে নিস, আমি পরে আসছি। আর প্রবলেম হলে ফোন দিস। বলেই ফোনটা রেখে দিলাম। খুবই দরকারি একটা কল এসেছিল। এইটা সিক্রেট কল, আপনাদেরকে বলা যাবে না। তারপর একটু শুয়ে পড়লাম। কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না। সকালে আগের দিনের মতো আবার ভার্সিটিতে চলে আসলাম। একটু আগে চলে এসেছি আজকে।
গেট দিয়ে যেই বাইকটা নিয়ে ঢুকতে যাব এমন সময় কেউ একজন আমাকে ডাক দিল, এই ছেলে, এই দিকে আয় তো। পশ্চিম দিক থেকে ধ্বনিটা ভেসে আসলো, তাই পশ্চিম দিকে তাকালাম। সেই দিকে তাকাতেই তো আমার চোখ চড়ক গাছে উঠে গেল। ভয়ে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল, আর গলা শুকিয়ে প্রায় সেগুন কাঠ হয়ে গেল। কারণ যে আমাকে ডাক দিয়েছে সে আর কেউ নাই, সে হলো লেডি কুইন গ্যাংয়ের লিডার। এই এদিকে আয় বয়রা। আপু, আমাকে বলছেন? তোকেই বলছি। আসতেছি আপু। তারপর চলে আসলাম লেডি কুইন গ্যাংয়ের কাছে। দেখলাম তারা মোট 9 জন মেয়ে দাঁড়িয়ে আছে। জি আপু বলেন। তোর নাম কি? জি, নীল মেহরাজ। আর আপনার নাম কি? বলেই জিব্বায় কামড় দিলাম। কি তুই আমাকে বলছিস আমার নাম কি? সরি আপু, আসলে আমি নতুন তো তাই। তখন একটা মেয়ে বলে উঠল, এর নাম হলো তাইবা জামান তিথু। ও এই ফাও প্যাচাল বাদ দে, কাজের কথায় আয়। জি আপু, বুঝলাম না, আমার আবার কি কাজ? এই তুই বেশি কথা বলিস কেন? মুখ সেলাই করে দিব কিন্তু। সরি আপু। তোর বাইকের চাবিটা দে তো। কেন আপু? আমি একটু বাইক চালাবো তো তাই। ও চাবি দে। আপু, আরো লোকের বাইক থাকতে আমারটাই নিতে হলো? বেশি বকর বকর করলে না বাইক পুড়িয়ে দিব। এই নিন চাবি। বলেই চাবিটা এগিয়ে দিলাম। যে রাগ বাবারে বাবা, যেই রাগ বাবারে বাবা, না জানি আবার পুড়িয়েই দেয়। পরে এখানে এসে বাইক নিয়ে যাস। তিথুরা বাইক নিয়ে চলে গেল। দেখলাম আমার বাইকের মতো আরো কয়েকটা R50 V3 বাইক নিয়ে তিতু সহ তার গার্লসরা চলে গেল। মনে হয় তাদের একটা বাইক কম হয়েছিল, তাই হয়তো আমারটা নিয়ে গেল। তারপর জয়কে ফোন দিলাম। হ্যালো জয়, কই তুই? আমি তো একটা কাজে আসছি। তুই কই? আমি তো ভার্সিটিতে। ও আচ্ছা, শুন তাহলে এক কাজ কর, চীনা কাউকে নিয়ে কালার টেক চলে আয়। আজকে সিক্রেট মাফিয়া আসবে ওই জায়গায়। সিক্রেট মাফিয়ার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। কারণ হলো আজকে কালার টেক সিক্রেট মাফিয়া আসবে তা আমি জানি না। কিরে চুপ কেন, আসবি তো? দেখি কি করা যায় বলেই ফোনটা রেখে দিলাম। ফোন রাখার সাথে সাথে আবারও ফোনটা বেজে উঠল। বল। কি হলো, জলদি চলে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। আচ্ছা আসতেছি। ধুর বাল, ভালো লাগে না। এখন জানতে পারলাম যে আজকে কালার টেক যাওয়া লাগবে। ওখানে নাকি আজকে অনেক মাফিয়া আসবে আমার সাথে দেখা করতে। আর এখনই তিথু আমার বাইকটা নিতে হলো। পাঠক পাঠিকারা, আপনাদেরকে বলি, আমি কিন্তু সিক্রেট মাফিয়া। কাউকে বললেন না কিন্তু, ভালো লাগে না। এখন যে কি করি? বসে পড়লাম গেটের কাছে। বসে বসে ভাবছি এখন কেমনে সময় মতো যাবো কালার টেকে। এমন সময় আরফা আপু আসলো। কি ব্যাপার, গেটের সামনে বসে আছো কেন? সমস্যায় পড়েছি আপু। কি প্রবলেম আর কি হয়েছে? আরে তিথু আপু আমার বাইক নিয়ে চলে গেল। ও, সেদিন যে বললে তিথুকে চেনো না। আজকে চিনলাম। তা এখন কি হয়েছে? আমার একটা জরুরি কাজ পড়ে গেল, এখন সেখানে যাইতে হবে। যে বাস বা সিএনজিতে চলে যাও, আর কাছে হলে রিকশায় চলে যাও। যেখানে যাব সেখানে 15 মিনিটের মধ্যে যাওয়া লাগবে। আচ্ছা দাঁড়াও দেখছি। বলেই আপু চলে গেল। আর আমি ফোনটা বের করে রাকিবকে ফোন দিলাম। হ্যালো রাকিব। দাদা বলেন। ফাইজলামও বাদ দিয়ে শোন। বল। আচ্ছা, আরফা আপুকে নিয়ে আসবো। কি বলিস তুই? আবুকে তুই কই পেলি? এসব বাদ দে, এখন বল নিয়ে আসবো কি? আমার সাথে কি আপু কথা বলবে? এটা আমার উপর ছেড়ে দে, আমি আপুকে নিয়ে আসছি। আরফা আপু আসলো, তাও আবার বাইক নিয়ে। আচ্ছা আপু, এটা ভার্সিটি নাকি মেয়েদের বাইক চালানো শেখার প্রতিষ্ঠান? কেন, কি হয়েছে? আরে এখানে দেখি সব মেয়ে বাইক চালাতে পারে। পারে। আচ্ছা কই যাবা তুমি? সত্যিটা বলবো নাকি মিথ্যা বলবো? সত্যিটাই বলো। আসলে আজকে কালার টেকে একটা প্রোগ্রাম আছে, সেখানে যাব। ও, রাকিব আসবে, আপনি কি জানেন? না যাব না। রাকিব আগের মতোই খুন খারাপি করে বেড়ায়। আপু আপনি বিশ্বাস করেন আমি বা রাকিব কেউ খারাপ কোনো কাজ করি না, এই বিশ্বাসটা রাখতে পারেন। অনেকদিন হলো নিজের আপন ভাইকে দেখি না, যাবো কি একবার তাকে দেখতে? আপু যাবেন কি? আর এটা কার বাইক? এটা হলো আমার ফ্রেন্ড নুসাইবা, এর বাইক। চলো। নুসাইবা আপুর লগে পরিচয় করে দিয়েন তো। ওকে, দেবো। তারপর আমি আর আরফা আপু বাইকে করে বের হলাম কালার টেকে যাওয়ার জন্য। পৌঁছে গেলাম গন্তব্যে। আমি এসে এখানে একটা জিনিস দেখে অবাক। সেটা হলো যে
তিথু এখানে এসে রাকিবের সাথে কথা বলতেছে। আমি ভাবছি যে এখানে তিথু যদি আমাকে দেখে তাহলে আমার সিক্রেট মিশনটা শেষ হয়ে যাবে। তাই আমি আরফা আপুকে নিয়ে একটু অন্যদিকে ফাঁকা জায়গায় আসলাম। তারপর দিলাম রাকিবের কাছে ফোন। কিরে, কই তুই? এই তো তিতুর সাথে কথা বলি। তুই কি এখনো পৌঁছাসনি? শালা, তাড়াতাড়ি এখানে আয়। 2 মিনিট দাঁড়া, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। ফোনটা রেখে পাশে আরফা আপুর দিকে তাকালাম। দেখলাম যে সে কেমন যেন রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মানেটা আমি বুঝলাম না, নাকি সে তখন রাকিব আর তিথুকে একসাথে কথা বলতে দেখেছে। আপু, আপনি এমন করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? রাকিবকে কি বললা? কই, আমি তো কিছুই বলিনি। কিছু বলনি? না তো। রাকিব তোমার কে হয়? বন্ধু হয়। তাহলে শালা বললা কেন? ও তাই তো। কই, আপু রাগ করলো কেন? সরি। থাক, আর বলতে হবে না। আপু, আপনি কখনো মাফিয়া দেখেছেন? দুজনকেই দেখছি। কাকে কাকে দেখেছেন? তোমাকে আর তিথু। ও, সিক্রেট মাফিয়া আর লেডি কুইনকে দেখেছেন? হুম। আচ্ছা, আজকে সবাইকে দেখবেন, মানে এদেশে যত মাফিয়া আছে সবাইকে। কিভাবে দেখবো? আর কোথায় তারা? এখানে আসবে, আর কাউকে কিন্তু আমার বিষয় বলবেন না। হুম। আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, এমন সময় রাকিব আসলো। রাকিব আমাকে আর আরফা আপুকে নিয়ে একটা রুমে গেল। রুমটা একেবারেই ফাঁকা। রুমে যাইতেই আরফা আপু রাকিবকে জড়িয়ে ধরে সে কি কান্না শুরু করে দিল। তারপর তারা দুজনে কথা বলছে আর আমি তৈরি হচ্ছি। আসলে রাকিব আর আরফা আপুর প্রায় 5 বছর পর দেখা হচ্ছে। একটা বিষয় নিয়ে রাকিবকে ঘর থেকে বের করে দেয় রাকিবের বাবা, আর তারপর থেকে আমি আর রাকিব মিলে এই সিক্রেট মাফিয়ার জন্ম দেই। যদিও সবাই রাকিবকে চিনে, তবে সেটা সিক্রেট মাফিয়ার ডানহাত হিসেবে। কিন্তু কেউ দেখেনি কে এই সিক্রেট মাফিয়া, শুধু আরফা আপু আর কয়েকজন ছাড়া। রাকিব আরফা আপুকে নিয়ে বাহিরে স্টেজের সামনে একটা ফাঁকা চেয়ারে বসাতে গেল। এদিকে আমার প্রায় সব ঠিকঠাক, আর একটু পরই স্টেজে যাব। আমি এখন একটা কালো ব্লেজার, কালো প্যান্ট, মাথায় একটা নীল কালারের আরমানি ক্যাপ মাথায় দিয়ে মুখের মুখোশটা পরে নিলাম। আর এদিকে রাকিবও চলে আসলো। কি রে, তুই কি রেডি হয়েছিস? চল যাই। চল যাও যাক। দেখ তো, আমাকে কেউ চিনতে পারবে নাকি? আরে না রে। তারপর আমি আর রাকিব রুম থেকে বের হলাম। আমরা দুজনে বের হওয়ার সাথে সাথে রুমের বাহিরে থাকা পাহারায় আমার লোকজনগুলো, তারা আমাকে আর রাসেলকে প্রোটেকশন দিয়ে স্টেজের দিকে নিয়ে গেল। স্টেজে দাঁড়িয়ে কয়েকটি কথা বললাম, যাকে বলে ভাষণ দিলাম। দেখলাম যে অনেক মানুষ এসেছে আমাকে দেখার জন্য। কে এই সিক্রেট মাফিয়া? কিন্তু আমাকে দেখা কি এতটাই সহজ? ঘন্টাখানেক থেকে আমি আবারও আগের মতো হয়ে, মানে সিক্রেট মাফিয়া থেকে সাধারণ হয়ে কলেজে চলে আসলাম। আর পাপু বলতে লাগলো, বাহ, তোমার তো ভক্তের অভাব নেই। এসব কথা বাদ দেন, আগে বলেন নুসাইবা আপুটা কে? কি ব্যাপার, নুসাইবাকে এত জানার ইচ্ছে কেন? আরে থ্যাঙ্কস দিতে হবে তো। ও তাই নাকি অন্য কিছু? আরে না। আচ্ছা চলো, তোমাকে পরিচয় করিয়ে দেই নুসাইবার সাথে। চলেন। তারপর আমি আর আরফা আপু আবার বাইকটা নিয়ে চলে গেলাম ক্যাম্পাসের অপর প্রান্তে, আরফা আপুর ফ্রেন্ডদের কাছে। আমি বাইকটা চালিয়ে আসলাম আর আপু পিছনে বসেছিল। আপুর কথা মতো বাইকটা ব্রেক করলাম কয়েকটা মানুষের সামনে। বুঝতে পারলাম এগুলাই আপুর ফ্রেন্ড। আপু বাইক থেকে নামতেই একটা মেয়ে বলতে শুরু করলো, কিরে শালি, তুই আমার বাইকে ছেলেদের উঠতে দিছিস কেন? তো কি হয়েছে? বুঝলাম এটাই হলো নুসাইবা আপু। বাদ দে, আর শোন, এটা নীল, আমার ছোট ভাইয়ের বন্ধু। নুসাইবা, তোর সাথে পরিচিত হবে। আমি নুসাইবা জাহান তানিয়া। আমি নীল মেহরাজ। নীল, তাহলে পরিচিত হলেই। আপু, আমরা কথা বলছি এমন সময় কয়েকটা বাইক নিয়ে কয়েকজন ছেলে মেয়ে আসলো আমাদের কাছে। আমি ভালো করে লক্ষ্য করলাম যে এগুলো তো তিথু আর ওর লোকজন, আর আমার বাইকটাও আছে। আমার বাইক থেকে তিথু নেমে বলল, এই নেই তোর বাইক। আপু ওইখানে রেখে যান। এই এই জান মানে কি? তুই কি আমাকে তাড়িয়ে দিচ্ছিস নাকি? আরে না, বাইকটা রেখে আমাদের সাথে বসেন। এই তুই আমার সাথে ফাজলামি করিস? না তো, আপনার সাথে কি আমার ফাইজলামের সম্পর্ক? আবার হাসিস? জানিস আমি কে? কে আপনি? মজা করলি কেন আমার সাথে? আমি হলাম লেডি কুইন।
ও আচ্ছা, সরি। তারপর তিথুরা চলে গেল। নীল, তাহলে বাকি সবার সাথেও পরিচিত হয়ে নাও। তারপর সবার সাথে পরিচিত হয়ে কথা বলে আমি আমার বাইকটা নিয়ে সোজা আমার বাসার দিকে চলে আসতেছি। আসার আগে নুসাইবাকে থ্যাঙ্কস বলে আসছি। আসলে নুসাইবার সাথে পরিচিত হওয়ার ইচ্ছেটা হলো তার বাইকের জন্য। বাইকটা আমার মনে ধরেছে, সাথে বাইকওয়ালিকেও। বাসার সামনে আসতেই দেখি রাস্তায় অনেক লোক ভিড় করেছে। কিসের ভিড় বোঝার জন্য সামনে ভিড়ের কাছে গেলাম। সেখানে গিয়ে দেখি জয়কে কয়েকজন মারতেছে। বুঝলাম না বিষয়টা, জয়ের মতো ভদ্র ছেলেকে আবার কেন মারতেছে। তখন দেখলাম তিথু আপু আসলো। আমি কি বলার আগেই তিথু গিয়ে জয়ের পায়ে মারলো একটা বাড়ি। তারপর বলতে লাগলো, কি রে, তুই ড্রাগস নিবি না তাই তো? আপু, আপনার কোথাও ভুল হচ্ছে। আর আমি তো ড্রাগস নেই না। মিথ্যা বলিস কেন? সত্যি বলছি আপু, আমি ড্রাগস নেই না। তাহলে এখন এতগুলো ড্রাগস কে নিবে বল? আমি কেমনে বলবো? এমন সময় তিতুর ফোনে একটা ফোন আসলো, তাই সে সাইডে গেল কথা বলতে। তিতু ফোনে কথা বলে আবারও জয়ের কাছে গেল। তারপর তার লোকদের যা বলল তা শুনে তো আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। কারণ তিতু বলল, এই তোরা এই ব্যাটাকে ছেড়ে দে। আরে যে ড্রাগস নিতে চাইছে এ ব্যাটা সে নয়। আপু, আগেই বলেছিলাম আমি সেই ছেলে না। হয়েছে, এখন এখান থেকে চলে যা, না হলে আরো মার খাবি। তারপর জয় চলে যাবার আগেই তিথুরা চলে গেল তাদের গাড়ি আর বাইক নিয়ে। তিথুদের চলে যেতে দেখে আমি জয়ের কাছে গেলাম। জয় চল, তোকে বাসায় পৌঁছাই দিয়ে আসি। জয় চুপ করে আছে। আচ্ছা তুই কিছু বললি না কেন তিথু আপুকে? আমি কি আর বলবো, সে তো বড় ধরনের মাফিয়া। আচ্ছা সে কখনো ভালো কাজ মানে সমাজসেবা, গরিব দুঃখী মানুষকে সাহায্য করে নাকি? না, এমনটা আমি কখনো দেখিনি বা শুনিনি। এসব পরে শোনা যাবে। এখন চল আগে ডাক্তারের কাছে যাব, তারপর তোকে বাসায় দিয়ে আসবো। চল তাহলে। তারপর আমি জয়কে বাইকে করে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। তারপর জয়ের ক্ষত হওয়া জায়গাগুলোতে ভালো করে ড্রেসিং করে দিল, আর সাথে সাথে ব্যথার ইঞ্জেকশনও দিয়ে দিল। তারপর কিছু ওষুধ নিয়ে আমি আর জয় চলে আসলাম জয়ের বাসায়। জয় হাঁটতে পারছে না ইঞ্জেকশন ও মেডিসিন দেওয়ার ফলে, তাই আমার কাঁধে ভর দিয়ে বাসার ভিতরে নিয়ে আসলাম। হঠাৎ করে একজন মহিলা এসে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে জয়ের? আর ওর হাতে পায়ে ব্যান্ডেজ করা কেন? আসলে আন্টি ছেলে মানুষ তো, তাই বাইকের লোভ সামলাতে পারিনি। জয় চুপচাপ দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। তা তুমি কে বাবা? জি আন্টি, আমি নীল মেহরাজ। জয় আর আমি একই ক্লাসে পড়ি। ও আচ্ছা বাবা, তুমি ওকে ওর ঘরে নিয়ে যাও, আমি নাস্তা নিয়ে আসতেছি। আন্টি নাস্তা নিয়ে আসার প্রয়োজন নাই, আজকে কাজ আছে, কালকে খেয়ে যাব। নাস্তা আর দুপুরের খাবার ওকে? আজকে হালকা খাও। না আন্টি, আমি জয়কে দিতেই আসছিলাম। আমি ওকে ওর রুমে দিয়ে চলে যাব, এমনিতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা বাবা। তারপর আমি জয়কে ওর রুমে দিয়ে চলে আসলাম আমার বাসায়। বাসায় এসে ভাবতে লাগলাম যে তার মানে এরা কোনোভাবেই গেল, কিন্তু এগুলো তো আমার কানে যায়নি যে লেডি কুইন ড্রাগসের ব্যবসা করে, বর এমনি এমনি মানুষকে মারধর করে। থেকে দেখি আর কি কি হয়, তারপর না হয় এদের পাত্তা কাটা যাবে। কিন্তু একটা বিষয় খুব খারাপ লাগলো, পাওয়ার আছে বলে এমনি এমনি লোকজন সে মেরে বেড়াবে, এটা তো হয় না। এভাবে কেটে গেল মাসখানেকের মতো। এতদিন তিথু ওর পাওয়ারের জোরে কতজনকে যে মেরেছে তার ঠিক নেই, আর আমার সামনে ড্রাগস বিক্রি করেছে, আমি কিছুই বলিনি। সকালে চলে আসলাম ভার্সিটিতে। এসে দেখি যে আজকে ভার্সিটির মাঠটা খুব সুন্দর করে সাজানো। মাঠের মাঝে কোনো লোকজন নাই, শুধু তিথু আর ওর লোকজন ছাড়া। আমি গেটের কাছে বাইক নিয়ে ভিতরে এসে দেখলাম। তারপর বাইকটা নিয়ে মাঠের ভিতর দিয়ে অফিস রুমের দিকে চলে আসলাম, আর বাইকটা রাখলাম। আশেপাশে বাইক বা কোনো গাড়ি নাই। তিতু আর ওর লোকজন শুধু চেয়ে দেখলো। তারপর আমি আমার ক্লাসের দিকে আসতে যাব, এমন সময় দেখি যে বারান্দায় সব ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে, আর একটু এগোতেই দেখি নুসাইবা আর আরফা আপু দাঁড়িয়ে আছে। আমি তাদের কাছে গেলাম, সবাই কেমন যেন করে আমার দিকে তাকিয়ে আছে। সবার মতো নুসাইবা আর আরফা আপুও তাকিয়ে আছে। আমি গিয়ে বললাম, কি ব্যাপার, আপনারা আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? তুমি মাঠের ভেতর দিয়ে আসলে আর থিতুদের সামনে দিয়ে বাইক রেখে আসলে, তো কি হয়েছে? তুমি হয়তো জানো না যে আজকে ভার্সিটিতে একটা বড় ডন আসবে। কি? কোথাকার ডন, নাম কি? এত কিছু জানি না, তবে শুনেছি যে সে নাকি ব্যাংককের নাম করা ডন, মানে সেরা ডন। কোবরা সিং নাম কি? আরে ঠিক নামই তো।
দেখতে হালকা একটু মোটা, সবসময় হাতা কাটা গেঞ্জি পরে থাকে, বডি আছে, ওটাই তো? এটাই। কিন্তু তুমি জানো কি করে? হঠাৎ আরফা আপু বলে উঠল, সিক্রেট মাফিয়া নাম শুনেছিস? এটা সবাই জানে। আপু চুপ। আমি বলার আগে আরফা আপু বলল, এটা হলো সিক্রেট মাফিয়া। কি? এটা তুই কেমনে জানলি? এমনিই জানলাম। আমরা কথা বলছি এমন সময় মাঠের ভিতর থেকে একটা বিকট শব্দ হলো। আমরা সেদিকে তাকাতেই দেখি যে আমার বাইকটা আকাশ থেকে পড়তেছে, আর সেটাতে আগুন লাগানো। আমার বুঝতে বাকি রইল না যে কি করা হয়েছে আমার প্রাণের বাইকটার সাথে। আমার রাগ উঠে গেল, কিন্তু রাগটা কন্ট্রোল করে হাঁটতে হাঁটতে তিতুদের কাছে আসলাম। সবাই বারান্দা থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি এসেই বলতে লাগলাম, আপু এটা কি করলেন? বাইকটা জ্বালিয়ে দিলেন কেন? এই কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে যে তুই আমার সামনে দিয়ে বাইক এনে এখানে পার্ক করিস? আপু মুখ সামলে কথা বলেন। আর রাখতেই পারি, এটাতে আমিও পড়ি, আমার বাইক রাখার অধিকার আছে। এই ফৈক্কিনির বাচ্চা, অধিকার আছে মানে কি? তুই জানিস আজকে কে আসবে? কে আসবে? কোবরা সিং নাম শুনেছিস? সে আসবে, আর তার জন্য এত কিছু আয়োজন করেছি। যেই আসুক না কেন, তাই বলে আমার বাইকটাতে আগুন লাগাই দিবেন? জানেন এটা আমার প্রাণপ্রিয় বাইক ছিল। এই, তোর কথা শোনার সময় নেই, চলে যা, না হলে তোর এমন অবস্থা করব যে এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আর আজকে বড় একটা ডিল আছে, তাই খুন করছি না, না হলে এতক্ষণে তোর লাশ পড়ে যেত। দেখি লেডি কুইন কি ডিল করে। তারপর আমি হা 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 করে হাসতে হাসতে চলে আসলাম। হাসি পেল এই কথা ভেবে যে লেডি কুইন আমাকে মারবে। কিন্তু একটা বিষয় বুঝলাম না যে লেডি কুইনের সাথে কেমনে কোবরা সিং এর পরিচয় হলো। আর যত সম্ভব কোবরা সিং মানব পাচার, ড্রাগস ইত্যাদি ব্যবসা করে। চলে আসলাম আরফা আপুর কাছে। আমাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার নীল, তুমি তিতুকে কিছু বললে না কেন? এমনি। আচ্ছা কোবরা সিং এখানে কেন আসে? এরপর আরফা আপু যেটা বলল সেটা শুনে তো আমি যেন আকাশ ভেঙে পড়লাম। কারণ আরফা আপু বলল, আসলে তার আসার কারণ হলো তিতু এই ভার্সিটিতে। এমনি। আচ্ছা কোবরা সিং এখানে কেন আসে? এরপর আরফা আপু যেটা বলল সেটা শুনে তো আমি যেন আকাশ ভেঙে পড়লাম। কারণ আরফা আপু বলল, আসলে তার আসার কারণ হলো তিতু এই ভার্সিটিতে সহ আশেপাশে আরো অনেক ভার্সিটিতে ড্রাগস চোরাচালান, মানব পাচার করে। ও আচ্ছা এই ব্যাপার। তুমি কি কিছু করবা নাকি? করবই তো। আর কোবরা সিং যে ভালো মানুষ না এটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু লেডি কুইনও যে এর সাথে মিলে আছে তা আমার জানা ছিল না। যা করবে দেখে শুনে করবে। আচ্ছা আপু, এখন আমার কাজ আছে, আমি তাহলে যাই। আর আজকে তো ক্লাসও হবে না বলেই ভার্সিটি থেকে বাইরে চলে আসলাম। তারপর রাকিবের কাছে ফোন দিলাম। তুই কই রে? এই তো বগুড়ায় আছি। বিকেলের মধ্যে ঢাকায় চলে আয়, আর লোকজনদেরকে আসতে বলবি। কেন রে, লোকজন দিয়ে কি করবি? এখানে যে এত বড় একটা সমস্যা হয়েছে তার সমাধান করব। কি সমস্যা রে? ঢাকায় আয় আগে, পরে সব বলবো। আর লোকজনকে কিন্তু নিয়ে আসবি, বুঝলি? ঠিক আছে রে, নিজের খেয়াল রাখিস। বাই। তুইও রাখিস। আর বিকেলে তো দেখা হচ্ছেই। ফোনটা রেখে দিলাম। তারপর একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। আর রাকিবকে আমার ঠিকানা SMS করে দিলাম। শুয়ে শুয়ে ভাবছি যে আমার এত স্বাদের বাইকটা পুড়িয়ে দিল। আচ্ছা যাই হোক, রাকিব আসলে সব খোঁজ খবর নিতে হবে, তিতু আর কোবরা সিং কি করে। আর আমি তো জানি যে তিতু খুব ভালো, কিন্তু ওর মনের মধ্যে যে এত প্যাস তা তো আগে জানা ছিল না। সে তলে তলে কোবরা সিং এর সাথে হাত মিলাইছে। যাই হোক, রাকিব আসলে সব ঠিক হয়ে যাবে। তারপর আমি হালকা করে খাবার খেয়ে শুয়ে বিকেলে বাসার কলিং বেলের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। তারপর আমি উঠে চলে আসলাম দরজা খোলার জন্য। দরজা খুলে দেওয়ার সাথে সাথে রাকিব আর আমার কিছু লোক
বাড়ির মধ্যে ঢুকে পড়ল। আর রাকিব বলতে শুরু করলো, কি রে, তোর কি খবর? ভালোই। তোরা সবাই কেমন আছিস? ভালো আছি। আর আপনি? ভালো। তা আর কাউকে নিয়ে আসিসনি রাকিব? না রে, লোকজনের দরকার পড়লে এই শহরে আমার লোকের অভাব হবে না। আচ্ছা, তোরা সবাই ফ্রেশ হয়ে নে, আমি কিছু খাবারের অর্ডার করি। তারপর সবাই ওয়াশরুম দেখিয়ে দিয়ে আমি অনলাইনে খাবারের অর্ডার দিলাম। আর এদিকে রাকিব আমার কাছে আসলো। নীল, এখন তুই বলতো কেন এত জরুরি ডাকলি? একটা কাজ আছে। কি কাজ আছে বলতো? শুন, লেডি কুইন দুপক্ষেই আছে। মানে কি, বুঝে বল। আর এই শালা লেডি কুইন আমাদের সাথেও আছে, আবার ব্যাংককের ডন কোবরা সিং এর সাথেও আছে। কোবরা সিং এর সাথে মিশে সে ড্রাগস মানব পাচার করে। ও, এখন বুঝলাম। আমাকে কি করতে হবে বল। লেডি কুইন আর কোবরা সিং এর খবর নে, দেখ তারা কোথায় কি করবে, মানে ড্রাগ সাপ্লাই বা মানব পাচার করবে, তার খবর নেই। দেখ এখন তাদের প্ল্যান কি। আচ্ছা, আমরা আমাদের লোকজনকে বলতেছি ওদের উপর নজর রাখতে, তুই চিন্তা করিস না। আর শুন, সবার জন্য আমি অনলাইনে খাবারের অর্ডার দিছি, সবাই কি নিয়ে খাস। আমি একটু বাইরে গেলাম। আচ্ছা ঠিক আছে। আমি বাহিরে চলে আসলাম, তারপর সোজা চলে গেলাম বাইকের শোরুমে, কারণ আমার বাইক নাই, তাই আবার নতুন বাইকটা নিতে হবে। সন্ধ্যার পর বাসায় আসলাম, আবার R15V3 বাইকটা নিলাম। পরের দিন সকালে রাকিবদের বাসায় রেখে আমি আবারও বাইকটা নিয়ে চলে গেলাম ভার্সিটিতে। গতকালকের মতো আজকেও আমি বাইকটা তিথদের সামনে দিয়ে নিয়ে গেলাম বটগাছের তলায়। বাইকটা রেখে বসে পড়লাম আরফা আপুদের কাছে। কি খবর মিস্টার নীল? ভালো। আর আপনাদের? ভালোই তো। নতুন বাইক নাকি? তা আমাদের একটু চালাতে দেবেন না মিস্টার সিক্রেট মাফিয়া? নুসাইবা আপু সিক্রেট মাফিয়া বলে আমাকে ডাকলে যে আমি আর সিক্রেট থাকতে পারবো না। আমরা কথা বলছি এমন সময় আমার চোখ পড়ে গেল ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকা একটা কালো গাড়ির দিকে। দেখলাম যে সেখানে কিছু লোকজন দাঁড়িয়ে আছে, সবগুলো দেখতে গুন্ডাদের মতো। আমি এখন আরফা আর নুসাইবা আপুর সাথে কথা বলছি আর ওই গাড়িটার দিকে নজর দিচ্ছি। এবার নজর দিতেই দেখি যে গুন্ডাগুলো একটা মেয়েকে গাড়ির ভিতর ঢুকালো। তারপর আরেকটা গুন্ডা তার হাতের সাহায্যে ভার্সিটির ভিতরে এক কোণায় লাইক দেখালো। আমি সেদিকে তাকাতেই তো মাটিতে পড়ে গেলাম, কারণ যাকে লাইক দিল সে আর কেউ না, সে হলো তিথু। হ্যাঁ, লেডি কুইন তিথু। এইটা দেখে তো আমার রাগ উঠে গেল। হঠাৎ করে নুসাইবা আপু বলে উঠল, কি ব্যাপার, পড়ে গেলেন কেন? এমনিতেই আপু। ও, তার মানে তোমার শরীরে ভিটামিন নাই। বলেই তারা দুজনে হাসতে শুরু করলো। নাই, ভালো মতো খাইতে পারি না তো, তাই ভিটামিন নাই। কেন ভালো মতো খেতে পারেন না? বউ নাই তো তাই। বিয়ে করে বউ আনো, তাহলে ভালো মতো খাইতে পারবা। ও তাই? তাই। তাহলে মাইয়া দেখো। আচ্ছা, আমাদের ভার্সিটির তিথু হলে কেমন হবে? খুন করে ফেলবো। ও মা, কেন? এমনিতেই। তারপর আরো কতক্ষণ আড্ডা দিয়ে বসে থাকলাম। আমার ওখানে বসে থাকার কারণ হলো তিথু, কারণ তিথু যখন চলে যাবে তখন আমি তার পিছু নিব। পিছু নেওয়ার কারণ হলো যে মেয়েকে সে কিডন্যাপ করেছে তাদের কাছে পৌঁছানোর জন্য। ভার্সিটি থেকে বের হয়ে তিথু ওখানেই যাবে। রাকিবের কাছে ফোন দিলাম, রাকিব লোকজনদেরকে নিয়ে রেডি থাক। কেন রে, আবার কি হলো? লেডি কুইনকে আজকে বাটে পেয়ে যাব। ওকে ওকে, ঠিক আছে। আর আমাকে বলিস কোথায় যেতে হবে। আচ্ছা রাখছি। ফোনটা রাখতেই দেখি তিথু বাহির হলো ভার্সিটি থেকে। তিথুর পিছনে পিছনে চলে আসলাম একটা ফরেস্টের বাগানে, তার মধ্যে একটা ভাঙা বাড়ি।
তিতু আর তার লোকজন বাইক আর গাড়ি থেকে নেমে বাসাটার ভিতরে চলে গেল। আমি আমার বাইকটা একটা মোটা গাছের আড়ালে রেখে আস্তে ধীরে বাসাটার কাছে চলে আসলাম। ভাঙা বাড়ি হওয়ার ফলে আমি খুব সহজেই বাহিরে থেকে ভাঙা দরজার ফাঁক দিয়ে ভিতরে কি হচ্ছে তা অতি সহজেই দেখতে পাচ্ছি। ভিতরে অনেক কয়জন লোক, 5টার মতো মেয়ে আছে যাদের হাত আর মুখ বাঁধা রয়েছে। মনে হয় এই 5 জনকে পাচার করবে। আর তিথু সেখানে একটা চেয়ারে বসে আছে আর ফোনে কথা বলছে। আমার কাজ তো হয়ে গেছে। ওকে, আর আমার জিনিস কবে পাবো? আচ্ছা, হয়ে যাবে। বলেই ফোনটা কেটে দিল তিথু। আর আমি তো বাইরে থেকে সব শুনলাম, শুধু ফোনের ওপাশ থেকে কি বলল সেটা শুনতে পেলাম না। এখন যে করেই হোক মেয়েগুলোকে আমার বাঁচাতেই হবে। আমি আবার একটা গাছের আড়ালে চলে আসলাম। তারপর ফোনটা বের করে রাকিবের কাছে ফোন দিলাম। রাকিব শুন, আমি কি বলি। বল। তুই আমাদের নতুন লোকদের এখানে আসতে বল। নতুনদের কেন? পরে তোকে আবার সব বুঝাই বলবনি, এখন যেটা বললাম সেটা কর। ওকে, তাহলে আমি নতুন লোকজনদের নিয়ে আসতেছি। শালা, তোরও আসার দরকার নেই, তিথু তো তোকে চিনে। চিনে তো কি হলো? তুই বুঝবি না, যা বললাম তাই কর। ওকে ওকে। ফোনটা কেটে যেই সামনে এগোতে যাব এমন সময় তিথু বের হলো আর একটা গাড়িতে বসে চলে গেল। এরপর আমি আমার লোকজনদের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু তিথু চলে গেল কেন? ধুর, তিথু কোথায় গেল তার জানার এখন প্রয়োজন নাই। প্রায় মিনিট 10 মতো অপেক্ষা করার পর দেখলাম কয়েকজন লোক দৌড়ে আমার কাছে আসতেছে। আমার কাছে আসতেই দেখলাম এই লোকদের মধ্যে শুধু একজন চেনা লোক আছে। সে আমাকে দেখে বলল, দাদা আমরা চলে এসেছি। ভালো করেছো। সবাই কি খালি হাতে এসেছো নাকি গান আছে? ভাই সবাই গান সাথেই নিয়ে এসেছি। তাহলে ওই ভাঙা বাড়িটা সবাই মিলে ঘিরে নাও। আর জয়, তুমি শুনো, দাদা বলেন। তুমি আমাদের সাথে এসো না, কারণ লেডি কুইনের লোকজন তোমাকে চিনে। আচ্ছা দাদা ঠিক আছে, আমি তাহলে গাড়ির মধ্যে বসে থাকি গিয়ে। আচ্ছা যাও। রুকু চলে গেল আর আমি সহ সবাই গিয়ে বাড়িটা ঘিরে নিলাম। তারপর আমি আর 2 জন ভিতরে গেলাম। গিয়ে দেখি মাত্র 9-10 জনের মতো লোকসহ কিডন্যাপ করা মেয়ে 5টা বসে আছে। আমাকে ঢুকতে দেখে বলল, কে রে তুই? ভাই আমি তো মানুষ। তুই মানুষ এটা আমরাও জানি, এখানে কি তোর? আপনারা আমার বোনদের ধরে এনেছেন, তাদের ছেড়ে দিন। আমরা তো তাহলে তোর দুলা ভাই, তোর বোনকে তার স্বামীর কাছে এনেছি, এখন বাসায় যা শালা। ওকে চলে যাচ্ছি বলে হালকা একটু পিছনে এসে আবার পিছনে ফিরে তাদের কাছে এগিয়ে গেলাম। গিয়ে বললাম, তা দুলাভাই মনে হয় অনেকদিন হলো শ্বশুর বাড়ি যান না, তাই না? আমাদের শ্বশুর বাড়ি তো সব মেয়েদের বাড়ি। তাই নাকি? এই তুই এখান থেকে সর তো। তাহলে আপনাদের সবার শ্বশুর বাড়ি নিয়ে যাই। এবার বেশি হয়ে যাচ্ছে। এখন হয়নি, কিন্তু এবার হবে। বলেই একটাকে দিলাম এক ঘুষি, ফলস্বরূপ সে পড়ে গেল একটা দেওয়ালে গিয়ে। তারপর আর কি, সবাইকে মেরে তক্তা বানিয়ে মেয়েগুলোকে সহ একটা লোককে নিয়ে আসলাম। মেয়েগুলোকে সবার বাড়িতে পৌঁছাই দিয়ে ছেলেটাকে নিয়ে আমার বাসায় আসলাম। তাকে বেঁধে রেখে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। তারপর আমি আর বাকি সবাই মিলে চলে আসলাম যে রুমে ছেলেটাকে আটকে রেখেছে সেই রুমে। সেখানে এসে তাকে বললাম, তোর নাম কি? আমার নাম রকি। তা রকি, এখন বল যে তোরা মেয়েগুলোকে কেন কিডন্যাপ করছিলি? আমি কেন তোকে বলবো? বলতে বলছি, বল। তুই কে বে? আর তুই জানিস আমি কার লোক? না ভাই, জানি না। আপনি কার লোক? আপনি কার লোক ভাই? আমি লেডি কুইনের লোক। যদি জানে যে তুই আমাকে ধরে নিয়ে আসছিস তাহলে তোকে যে কি করবে। কি আর বা করবে? আর আমি কে জানেন ভাই? কে তুই?
আমি হলাম সিক্রেট মাফিয়া। কি তুই? না মানে আপনি সিক্রেট মাফিয়া? হুম। বিশ্বাস হয় না। এই রাকিব, এইদিকে আয় তো। রাকিব এতক্ষণ বাইরে ছিল। বল। একে চিনিস? চিনি। এনি তো রাকিব ভাই, সিক্রেট মাফিয়ার ডান হাত। এখন কি এটাও বলে দিব যে আমি সিক্রেট মাফিয়া? আমার ভুল হয়েছে ভাই, মাফ করে দেন। মাফ করে দিলাম। এখন বল, মেয়েগুলোকে দিয়ে তোরা কি করতি? ভাই আমরা মেয়েগুলোকে ব্যাংককে পাঠিয়ে দিতাম। এই মেয়েগুলোর বদলে কোবরা সিং আমাদের লিডারকে অনেক টাকা ড্রাগস দিত। আচ্ছা, কোবরা সিংকে এখন কোথায় পাবো? সে তো চলে গেছে। আচ্ছা, তাহলে তুই যে শেষ। সরি, তোকে বাঁচিয়ে রাখতে পারলাম না। কেন ভাই? আমি তো সত্যি সত্যি সব বলে দিলাম। কিন্তু তুই যে আমাকে দেখেছিস, এটা তো তুই গিয়ে তোর লিডারকে বলে দিবি। না ভাই, বলবো না, সত্যি বলছি। না, তোকে আর বিশ্বাস করা যাবে না। আমি যেমন তোকে ভয় দেখিয়ে সব সত্যি জেনে গেলাম, তেমনি তুই লেডি কুইনকেও আমার কথা সব বলে দিবি। ভাই লেডি কুইন কই আর আপনি কই? সে তো আপনার কিছুই করতে পারবে না। না, তোকে আর বিশ্বাস করা যাবে না। আমি যেমন তোকে ভয় দেখিয়ে সব সত্যি জেনে গেলাম, তেমনি তুই লেডি কুইনকেও আমার কথা সব বলে দিবি। ভাই লেডি কুইন কই আর আপনি কই? সে তো আপনার কিছুই করতে পারবে না। পারলে আমাকে ক্ষমা করে দিস। কথাটা বলতে দেরি করলাম, কিন্তু তার গলার শিরটাতে বার্মিজ দিয়ে টান দিতে দেরি করলাম না। টান দেওয়ার সাথে সাথে সব শেষ। তার মাথাটা চেয়ারের পিছনের দিকে পড়ে গেল। রক্ত দিয়ে আমার বাসার ফ্লোরটা একেবারে লাল হয়ে গেল, আর গলাটা হা হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি টিভিতে ব্রেকিং নিউজ চলছে। অনেক দিন পর পাওয়া গেল সেই 2019 সালের মতো পাওয়া লাশগুলোর মতো একটাকে, যেটার গায়ে লেখা SM। এই SM এর মানে হলো সিক্রেট মাফিয়া। তাহলে কি সে আবার ফিরে এসেছে নাকি? সিক্রেট মাফিয়ার উদা হয়ে যাওয়ার সাথে সাথে এদেশে সব খারাপ কাজ চলে গিয়েছিল। এখন কি তাহলে আবার কোনো খারাপ কাজ হচ্ছে নাকি, যে সে আবারও ফিরে এসেছে? কফির মগটা নিয়ে সোজা চলে আসলাম ছাদে। বা হাত দিয়ে রেলিং ধরে ডান হাতে মগটা নিয়ে এক চুমুক দিতেই মন পড়ে গেল একটা দিনের কথা। দিনটি হয়তো আমার আজীবন মনে থাকবে। আজ থেকে কয়েকটা বছর আগে যখন আমি ইন্টার প্রথমে পড়ি, তখন সবার মতো আমারও জিদ ছিল, নাম আঁখি। বাকি দিনগুলোর মতো সেদিনও কলেজে গেলাম। সবুজ ঘাসের উপর বসে বসে আড্ডা দিচ্ছি বন্ধুদের সাথে। এমন সময় কোথা থেকে যেন আঁখি আসলো। নীল, চলো না আজকে একটু ঘুরতে যাই। কালকেই না ঘুরে আসলাম। আরে কালকে আসছি তো কি হয়েছে, চলো না আজকেও যাই। আচ্ছা চলো যাই। আমি আর আঁখি দুজনই একই কলেজে আর একই ক্লাসে পড়ি, যার ফলে সব সময় একসাথে থাকি। তারপর আমরা দুজনে চলে আসলাম পৌর পার্কে। সারাদিন ভালোই ঘুরলাম। বিকেলে বাসায় ফেরার সময় আঁখি বলল, এই চলো আজকে হাঁটতে হাঁটতেই বাসায় যাই। না, এমনিতে দেরি হয়ে গেছে, হেঁটে গেলে আরো দেরি হবে। হোক দেরি, হেঁটেই যাব। দূরবাল, সবসময় জেদ করো কেন? যাবা কি না? ওকে চলো। দুজনে মিলে মেইন রোডের ধার দিয়ে হাত ধরে হাঁটতেছি আর গল্প করতেছি। ভালোই লাগছে হাঁটতে। হঠাৎ করে কে যেন মাথায় হালকা করে একটা চড় মারে। পিছনে তাকাতেই দেখি রাকিব দাঁড়িয়ে আছে আর আমাকে বলতে লাগলো, কি রে, কি ভাবছিস এতক্ষণ ধরে? কিছু না তো। কখন থেকে তুই ডাকছি, শুনছিস না কেন? আরে এমনি, তেমন কিছু না। তা ডাকছিলি কেন? আরে এমনি, সকালে যে কফির মগটা হাতে নিয়ে ছাদে এলি আর তো নিচে গেলি না, তাই ডাকতে এলাম। ও, তা সবাই খেয়েছে সকালে? খেয়েছে তো, তুই খাবি না? খাবো। শোন, তোর একটা কাজ আছে। কি কাজ বল? তুই তিতুর কাছে গিয়ে বলবি যে আমি ওর ব্যাপারে সব জেনে গেছি, আর আমি যে ও লোকটাকে মেরেছি এটাও হয়তো ও জেনে গেছে। আচ্ছা ঠিক আছে। আরে
ওকে বলবি যে ভালো হয়ে যেতে, না হলে ওর কপালে খারাপ কিছু হবে। বলেই নিচে চলে আসলাম। তারপর হালকা কিছু খেয়ে চলে আসলাম ভার্সিটিতে। গেটের কাছে এসে বাইকটা একটা গাছের নিচে রেখে বাইকের সিটের উপর বসলাম। পকেট থেকে ফোনটা বের করে এমনিতেই সময় কাটানোর জন্য এফবিতে লগ ইন করলাম। বসে বসে এফবি চালাচ্ছি, এমন সময় একটা মেয়ে চলে আসলো। তাকে এর আগে কখনো দেখিনি। সে আমাকে বলল, এই যে মিস্টার। জি মিসেস, বলেন। এই মিসেস মানে কি? বাদ দেন, কি বলবেন বলেন। প্রথম বর্ষের ক্লাসরুমটা কোন দিকে? পাগল নাকি? গেট থেকে কি এত বড় ক্যাম্পাসের আপন প্রান্ত দেখা যায় নাকি? আপনি বদ প্রকৃতির মানুষ। ও হ্যালো, আমি আবার কি করলাম? আমি এতটা পথ হেঁটে যেতে পারবো না, তাই আপনার কাছে বাইক দেখে জিজ্ঞেস করলাম যদি আপনি আমাকে নিয়ে ক্লাসে নামিয়ে দিয়ে আসেন। ওরে বাবারে বাবা, আসছে কোথাকার মহারানী, 1 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে পারে না। আসলে আজকে আমার এই ভার্সিটিতে প্রথম ক্লাস তো, তাই। তাই কি? আর এতদিন কই ছিলেন? দূর, আমাকে নিয়ে ক্লাসে দিয়ে আসেন তো। আমারও ক্লাসের সময় হয়ে এসেছে, তাই বললাম ওকে চলেন। তারপর দুজনে মিলে বাইকে করে ক্যাম্পাসের ভিতর দিয়ে চলতে লাগলাম। মেয়েটা আমার পিছনে বসে আছে, আর আমি লুকিং গ্লাসে দেখতে পেলাম মেয়েটার চোখে গাঢ় করে কাজল দেওয়া, যেটা দেখে আবারও আখির কথা মনে পড়ে গেল। আখিও ঠিক এমন করে কাজল দিত। হঠাৎ করে আমি বলে উঠলাম, আচ্ছা আপনার নাম কি? আমার নাম সাবিকুন্নাহার চাঁদনি। ও, আপনার নাম কি? নাম শোনার দরকার নেই, আমরা ক্লাসের সামনে চলে আসছি, আপনি ক্লাসে যান। ধন্যবাদ। আপনার নামটা কিন্তু সেই। বলেই বাইকটা আবারও একটা গাছের নিচে রেখে ক্লাসে চলে আসলাম। ক্লাসের সামনে এসে দেখি চাঁদনি একটা টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি অস্থির লেভেলে অবাক হলাম, কারণ সে আর অন্য কোথাও নয়, লেকচার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। তার মানে কি এই নিয়ে আমাদের নতুন ম্যাডাম নাকি? দরজার সামনে দাঁড়িয়ে এসব ভাবছি, এমন সময় চাঁদনি বলে উঠল, আরে আপনি এখানে? আমি তো প্রথম বর্ষেই পড়ি। ও, তা ভিতরে আসো। তারপর ভিতরে গিয়ে একটা ফাঁকা সিটে বসে পড়লাম, আর ভাবছি শালার ফাজলামো করার জন্য আর কাউকে পেলাম না। সোজা ম্যাডামের সাথে ফাজলামো করলাম। এখন ম্যাডাম কি না কি ভাববে এসব ভাবছি, এমন সময় ম্যাডাম বলে উঠল, জি ম্যাম, নীল মেহরাজ। তারপর ম্যাডাম লেকচার দিতে শুরু করলো, আর এদিকে আমি এক ধ্যানে ম্যামের দিকে তাকিয়ে রইলাম। বুঝি না শাড়ি পরলে এত কিউট আর মায়াবিনী লাগে কেন? ম্যামও আজকে শাড়ি পরে এসেছে, দেখতে ভালোই লাগছে। ম্যাম মনে হয় অনেক ভালো। নাম কি তোমার? দেরি করে ক্লাসে গেলাম, কিছু বললো না। ম্যামের ক্লাসটা করলাম, তারপর ম্যাম বাইরে চলে আমি কি লেকচার দেই, মনোযোগ দিয়ে শোনো। চলে গেল। আজকে জয় ক্লাসে আসলো না। আমি বাইরে এসে একা একা মাঠের মধ্যে বসে পড়লাম। তারপর পকেট থেকে ফোনটা বের করে আবারও এফবিতে লগ ইন করে গল্প পড়তে লাগলাম। গল্প পড়তে আমার আবার সেই লেভেলের ভালো লাগে। বসে বসে গল্প পড়ছি, এমন সময় আরফা আর নুসাইবা আপু এসে হাজির হলো আমার সামনে। তারপর বলতে শুরু করলো, কি খবর নীল? জি ভালো আপু, আর আপনাদের কি খবর? আমাদের আর খবর সব আগের মতোই। তা সকালে দেখলাম একটা মেয়েকে নিয়ে বাইকে করে আসলে, মেয়েটা কে? জেফ নাকি? আরে না আপু, জিএফ না, ওটা হলো আমাদের নতুন ম্যাম, আজকেই প্রথম ক্লাস নিতে আসলো। ও গুড। তা এখন কি করবা? কি আর করব, বসে থাকবো। বিকেলে কি তোমার কোনো কাজ আছে নাকি? না, তেমন কোনো দরকারি কাজ নাই। কেন বলুন তো? না, আসলে বিকালে আমরা একটা বার্থডে পার্টিতে যাব, তো তাই আমাদের সাথে যদি যেতে। মানে কি, আমাকে কি দেখে বডিগার্ড মনে হয়? হোয়াট? এটা আবার কখন বললাম? না কিছু না। আচ্ছা, কার জন্মদিন? আমার একটা বান্ধবীর বড় বোনের। ওকে, কয়টায় যেতে হবে? এই তো 4:30 সময় হলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন ক্লাসে গেলাম। ওকে, যাও। তারপর আমি আমার ক্লাস করতে চলে আসলাম। 4:20 বাসা থেকে বের হয়ে চলে আসলাম ভার্সিটির সামনে, কারণ আরফা আর নুসাইবা আপু এখানে আসবে। আমি গিয়ে বাইকটা রিস্টার্ট বন্ধ করতেই তারা দুজনেই চলে আসলো। তারা নুসাইবা আপুর বাইকটা নিয়ে এসেছে। আমার সামনে এসে নুসাইবা আপু বলতে লাগলো, তা মিস্টার, কি গিফট দেওয়া যায়?
তা তো আপনারাই ভালো জানেন, আমি কেমনে বলবো। আচ্ছা চলো আমরা কি কোনো গিফট কর্নারে গিয়ে দেখি কি কেনা যায়। এটাই ভালো হবে, চলো। তারপর তিনজনে মিলে চলে আসলাম একটা গিফট কর্নারের কাছে। আমি বাইকে বসে তাদেরকে বললাম ভিতরে গিয়ে তাদের পছন্দ মতো কিছু কিনে নিতে। তারা দুজনে মিলে ভিতরে চলে গেল। আমাকেও তাদের সাথে যেতে বলল, কিন্তু আমি গেলাম না। বাইকের উপর বসে বসে ভাবছি তারা দুজনে গিফট দিবে আর আমি খালি হাতে যাব, এটা কেমন দেখায় না। যদিও আমি তাকে চিনি না, যাই হোক আমাকেও কিছু নিয়ে যেতে হবে। পাশে তাকিয়ে দেখলাম একটা বড় শপিং মল। মাথায় বুদ্ধি আসলো, যদি আমি একটা শাড়ি নিয়ে যাই তাহলে কেমন হয়। আমার কথাটা ভাবতে দেরি, শপিং মলের ভিতরে ঢুকতে দেরি হলো না। চুপচাপ বাইকে বসে আছি, আর পাপু আর নুসাইবা আপু গিফট কর্নার থেকে বাইরে বের হয়ে সোজা আমার কাছে চলে আসলো। তারপর আমরা বাইক নিয়ে সোজা চলে আসলাম আপুদের বান্ধবীর বাসায়। বাসার ভিতরে গিয়ে দেখি আরফা আর নুসাইবা আপুর অনেক ফ্রেন্ডস এসেছে, যাদেরকে আমি চিনি। আমাকে আর আরফা আপু ও নুসাইবা আপুকে দেখে আমাদের কাছে চলে আসলো নিশা নামের একটি মেয়ে। তা তোর আপু এখন কি করে? ভার্সিটিতে জব করে, পরে কত হবে, এখন চল। নীল তুমিও এসো। তারপর আমরা সবাই মিলে চলে আসলাম যেখানে কেক কাটা হবে সেই জায়গায়। আমাদের মতো আরো অনেকেই সেখানে দাঁড়িয়ে আছে, আর থাকবেই না কেন, জন্মদিন বলে কথা। হঠাৎ করে সিঁড়ির দিকে আমার নজর গেল। সিঁড়িতে যা দেখলাম এটা দেখে তো আমার মাথাটা ঘুরতে লাগলো। কারণ হলো সিঁড়ি দিয়ে একটা মেয়ে নামছে, দেখতে মাশাল্লাহ পরীর থেকে কোনো অংশে কম নয়। ক্রাশ খাইলাম সেই রকম ভাবে। আপনারা আবার ভাইবেন না যে আমি লুচ্চা টাইপের। আরে ভাই, এই মেয়েটার কেউ না, বরং এই পরীর মতো মেয়েটাই হলো নিশা আপুর বড় বোন। ভাবছেন চিনলাম কেমনে? কারণ হলো এটা চাঁদনি ম্যাম। আর নিশা আপু বলল যে তোর বড় বোন ভার্সিটিতে জব করে। এটা দেখে সব বুঝে গেলাম। পাশে তাকিয়ে দেখলাম আমার মতো আরফা আর নুসাইবা আপুও তাকিয়ে আছে। চাঁদনি ম্যাম এসে কেক রাখা টেবিলের সামনে দাঁড়ালো। তারপর একে একে তাদের আত্মীয় স্বজনরা গিফট দিতে লাগলো। সবার শেষে নিশা আপু আমাকে সহ আরফা আপুদের নিয়ে চাঁদনি ম্যামের কাছে গেল। তারপর নিশা আপু বলতে লাগলো, আপু তোর সাথে এদের পরিচয় করিয়ে দিই। কার সাথে পরিচয় করিয়ে দিবি? চাঁদনি ম্যাম কথাটা বলেই আমার দিকে তাকালো। এই যে হলো আরফা, এই হলো নুসাইবা। তারপর নিশা আপু সবার সাথে পরিচয় করিয়ে দিল চাঁদনি ম্যামের সাথে। এরপর যেই নিশা আপুর সাথে পরিচয় করিয়ে দিতে যাবে এমন সময় চাঁদনি ম্যাম বলে উঠল, এর সাথে পরিচয় করিয়ে দিতে হবে না, একে আমি চিনি। মানে কি? কেমনে চিনিস? এই তো আমি যে ভার্সিটিতে জব করি সেটাতেই পড়ে, আর আজকে আমাকে লিফটও দিয়েছে। ও। তারপর সবাই এক এক করে সাথে আনা গিফটগুলো দিল। আর পাপুদের গিফট দেওয়া শেষ হলে আমি আমার শার্টের ভিতরে থেকে নীল রঙের র্যাপিং করা গিফট বক্সটা বের করে ম্যামের হাতে দিলাম। যাই হোক রে ভাই, চাঁদনি ম্যামের উপর আমি তো সেই রকমভাবে ক্রাশ খাইলাম। যদিও আমি যাকে দেখি তার উপরই ক্রাশ খাই, কিন্তু চাঁদনি ম্যামের উপর একটু বেশি ক্রাশ খাইলাম। কারণ হলো তার টানা টানা চোখ। দ্বিতীয়বার দেখাতেই হয়তো আমি তার প্রেমে পড়ে গেলাম। সন্ধ্যার সময় আমরা চাঁদনি ম্যামের বাসা থেকে বের হলাম। যতক্ষণ চাঁদনি ম্যামের বাসায় ছিলাম ততক্ষণ শুধু, যদিও আমি যাকে দেখি তার উপরই ক্রাশ খাই, কিন্তু চাঁদনি ম্যামের উপর একটু বেশি ক্রাশ খাইলাম। কারণ হলো তার টানা টানা চোখ। দ্বিতীয়বার দেখাতেই হয়তো আমি তার প্রেমে পড়ে গেলাম। সন্ধ্যার সময় আমার চাঁদনি ম্যামের বাসা থেকে বের হলাম। যতক্ষণ চাঁদনি ম্যামের বাসায় ছিলাম ততক্ষণ শুধু আমি চাঁদনি ম্যামের দিকে তাকাইছিলাম। আমি আমার বাসায়, আর নুসাইবা আপু ও আরফা আপু নিজেদের বাসায় চলে গেল। আমি বাসায় আসতেই রাকিব বলে উঠল, কিরে কই গেছিলি? আরে আর বলিস না, আরফা আপুর সাথে তাদের একটা বান্ধবীর বাসায় গেছিলাম। ও, তা খবর কিছু জানিস? কি খবর জানবো, কি হয়েছে বলতো? আজকে আমি তিথির সাথে দেখা করেছি। এটা তো ভালো কথা। আমি যা যা বলতে বলেছিলাম সেটা বলেছিস তো? বলেছি তো, কিন্তু কিন্তুটা আবার আসলো কই থেকে? তিথুকে কিছু বলেছে নাকি? তিথু তো অনেক কিছুই বলেছে। কি কি বলেছে বলতো শুনি। আমি যখন তিথুকে বললাম দাদা ওর বিষয়ে সব জেনে গেছে, আর দাদা তোমাকে ভালো হওয়ার একটা সুযোগ দিয়েছে, তুমি ভালো হয়ে যাও। তারপর কি বললো তিথু? সে জোরে জোরে অট্টহাসি হাসতে লাগলো আর বলতে লাগলো যে আমি এখন আর তোর বস সিক্রেট মাফিয়াকে ভয় পাই না,
আরো অনেক কথা বলেছে। আমি যখন এগুলো বলার কারণ জানতে চাইলাম তখন কি বলেছে জানিস? কি বলেছে? বলেছে লেডি কুইনের সাথে এখন কোবরা সিং রয়েছে, তাই সে আর আমাদেরকে ভয় পায় না। আর সে নাকি এখন সব ধরনের ড্রাগসের ব্যবসা করবে। আমরা যদি তাকে কিছু বলি তাহলে কোবরা সিং আমাদের মেরে ফেলবে। ওকে দেখি ওর কোবরা সিং এসে আমার কোন বাল ফালায়। কালকে তিথুর লোকদের তুলে আনার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে। বলেই চলে আসলাম ছাদে। কি দিন আসলো রে ভাই, যারা আমার ভয়ে চুপচাপ থাকতো এখন তারাও বাঘের মতো গর্জন করে ওঠে। বুঝেছি, তারা আবার আগের সিক্রেট মাফিয়াকে ফেরত আসতে বাধ্য করতেছে। ওকে, কোনো সমস্যা নাই, আবার ফিরে আসবে আগের সিক্রেট মাফিয়া। সকালে উঠে আমি হালকা খেয়ে চলে আসলাম ভার্সিটিতে। এসে দেখি আজকে নিশা আপু আর চাঁদনি ম্যাম একসাথে ভার্সিটিতে আসতেছে। তাদের দেখে আমি বাইক থেকে নেমে ভদ্র হয়ে দাঁড়িয়ে গেলাম। তারা আমার কাছে আসতেই লম্বা করে একটা সালাম দিলাম। আমাকে দেখে ম্যাম আর নিশা আপু দাঁড়িয়ে বলতে লাগলো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? ভালো আছি, আর আপনি কেমন আছেন? জি ভালো আছি। বাবা নীল, আমাকে তো জিজ্ঞেস করলা না আমি কেমন আছি। সরি আপু, আপনি কেমন আছেন নিশা আপু? হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা তোমরা কথা বলো, আমি ভিতরে গেলাম। ওকে আপু। বলেই চাঁদনি ম্যাম ভিতরে চলে গেল। তারপর নিশা বলতে শুরু করলো, তা নীল তুমি একা কেন? আগে আসছি তো, তাই এখনো বেশি কেউ আসেনি। রাকিব, একটা কাজ আছে তোর। কি কাজ বল? এখন তোর একটাই কাজ, তা হলো তিথুর উপর নজর রাখা। আর দেখবি সে কোথায় ড্রাগস বেচে আর কোথায় থেকে মানব পাচার করে। আচ্ছা সমস্যা নেই, তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না, আমি সব সামলে নেব। কলেজের একটা গাছের নিচে বসে বসে আমি আর নিশা আপু সহ নুসু আর ফাপু আড্ডা দিচ্ছি। এমন সময় দেখি চাঁদনি ম্যাম মাঠের ভিতরে দৌড়ে এসে পড়ে গেল। তার পিছনে 15 থেকে 20 জন ছেলে দৌড়ে আসলো। ম্যামের পড়ে যাওয়া দেখে তারা হেসে উঠল। এদিকে মাঠের এমন অবস্থা দেখে সবাই মাঠের দিকে এগোতে শুরু করলো। আমাদের পাশে বসে থাকা নিশা তার বোনের এমন অবস্থা দেখে দৌড়ে চলে গেল চাঁদনি ম্যামের কাছে। আমরাও সেখানে বসে না থেকে ম্যামের কাছে চলে আসলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছি কি হয়েছে বিষয়টা। হঠাৎ করে একজন বলে উঠল, কি নতুন ম্যাম আমাদের কাছে বাধা দেওয়া দেখি, এবার কি আপনাকে বাঁচায়? কথাটা বলে উঠলো আমাদের এক ব্যাচের সিনিয়র একটা বড় ভাই। তার কথা শুনে আমরা কেউ কিছুই বুঝতে পারলাম না। এবার নিশা বলে উঠল, কি করেছে নতুন ম্যাম? কি করেছে তা কি তোকে বলতে হবে নাকি? বলতে হবে, কি করেছে সে? তোকে কেন বলবো? এসব নিয়ে নিশা আর বড় ভাইটার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এমন সময় লেডি কুইন অর্থাৎ তিথু এসে হাজির। সে এসে গোলমাল দেখে বলতে লাগলো, কি হয়েছে এখানে? আরে আপু, আমাদের কাছে বাধা দিয়েছে এই নতুন ম্যামটা। কি কাজ? এই যে ইয়াবা বিক্রির কাজে বাধা দিয়েছে। আজকে তারা ক্লাসরুমে বসে বসে ইয়াবা বিক্রি করেছে, তাই আমি বাধা দিয়েছি। ওরা যাই করুক, তুই তাতে বাধা দেয়ার কে? কথাটা বলেই তিথু এসে চাঁদনি ম্যামের গালে সজোরে একটা চড় মারল, যেটা আমার আর সহ্য হলো না। আমি আর চুপ করে দাঁড়িয়ে না থেকে সোজা তিথুর গালে কয়েকটা চড় বসিয়ে দেই। কিছুক্ষণ পর পুলিশ এসে আমাকে ধরে থানায় নিয়ে আসলো। আমি বসে আছি থানায়। হঠাৎ করে ওসি এসে বলল, কিরে শালা, নেতা হয়েছিস নাকি যে ভার্সিটি থেকে মেয়েদেরকে মারিস? আপনি কেন শুধু শুধু আমাকে ধরে আনলেন? তোর কোনো দোষ নেই তাই না? তাহলে লেডি কুইনের মতো বড় মাপের মাফিয়া তোকে জেলে পাঠালো কেন? সেটা তো আমি জানি না। তোকে কেন পাঠাইছে আমি জানি। কেন পাঠাইছে স্যার? তুই তাকে মেরেছিস, আর মেয়েদের মারা এটা তো ইফটিজিং বলে, আর এটার সাজাও অনেক। এখন পোস্টে থাক সারা জীবন। সামান্য চর মারাতেই ইফটিজিং হয় নাকি? সেটা কাকে মেরেছিস তার উপর নির্ভর করে যে তা কি হবে। অন্য কোনো মেয়েকে মারলে হয়তো ইফটিজিং হতো না, তাই তো? কথাটা বলেই ওসি সাহেব চলে গেল। আসলে আমাকে থানায় নিয়ে আসার কারণ হলো আমি তিথুকে মেরেছি, তার সাথে তার আরো কতগুলো লোকজনকেও, আর এদিকে নিশা আর চাঁদনিকেও বাসায় পাঠিয়ে দিলাম। আমি একটু পর আবার তাকে ডেকে বললাম, স্যার আমার কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দিন। তোকে তো ছাড়া যাবে না,
ছাড়লে যে আমার চাকরি থাকবে না। আপনি আমাকে ছেড়ে দিন, দেখি কে আপনার চাকরি খায়। তুই কি করবি রে? আমার চাকরি কি তুই বাঁচাতে পারবি? বাঁচাবো, সেই ক্ষমতা আমার আছে। তাহলে সেই ক্ষমতা দিয়ে বের হয়ে দেখা। আচ্ছা ঠিক আছে, বলেই পকেট থেকে ফোনটা বের করে রাকিবের নাম্বারে দিলাম। রাকিব, আমি থানায় আছি। কি বলিস? কোন থানায় আছিস? আমাদের ভার্সিটির পাশের থানায়। পুলিশ তোকে ছেড়ে দেয়নি? না। আমি আসছি। আমার সিক্রেট মাফিয়ার পোশাকটা নিয়ে আসবি, আর সব পোলাপাইনগো নিয়ে আসবি। ওকে। বলেই ফোনটা রেখে দিলাম। এদিকে রাকিব সকলকে নিয়ে বের হলো আমার কাছে আসার জন্য। আমি ওসিকে বলতে লাগলাম, ওসি রে, তুই আমার চেহারাটা ভালো করে দেখে রাখ, পরে আমাকে নাও দেখতে পারিস। বলে একটা সিগারেট জ্বালাতে লাগলাম। শালা তাই নাকি? একটু পর তুই আমাকে দুলাভাই ডাকবি, বুঝলি রে ওসি? প্রায় মিনিট 20-এর মধ্যে থানার বাহিরে বাইক আর প্রাইভেট কার, জিপ ইত্যাদির হর্নের শব্দে মাখামাখি হয়ে গেল। বুঝলাম যে রাকিব চলে এসেছে। ওসিও বাহিরে যায় বিষয়টা দেখতে। আমি রাকিবকে আবার ফোন দিয়ে বললাম, সবাইকে বাহিরে রেখে শুধু তুই আয়। আমার কথা মতো রাকিব তাই করলো। সে তার সাথে আসা সহ লোকজনকে থানার বাহিরে দাঁড় করিয়ে সে একা ভিতরে আমার কাছে চলে আসলো। সব পুলিশ সদস্যরা শুধু চেয়ে আছে, কেউ কিছু বলতে পারছে না, কারণ থানায় এখন সিক্রেট মাফিয়া ডান হাত এসেছে। আর যে ওসি আমাকে ধরে এনেছে সে তো রাকিব ভাই ভাই বলে ডাকতে ডাকতে মাথা খারাপ করে ফেলছে। কিন্তু সে এখনো জানে না যে রাকিব আর পোলাপাইনগুলো কেন সবাই দল বেঁধে থানায় এসেছে। যদি সে জানতো যে আমার জন্য সবাই এসেছে, তাহলে হয়তো সে অজ্ঞান হয়ে পড়ে যেত। রাকিব ভিতরে ঢুকে সোজা আমার কাছে চলে আসলো। তারপর আমি কোনো কথা না বলে ওর থেকে আমার সিক্রেট মাফিয়ার কোডটা নিয়ে পড়ে নিলাম। সামনে ওসি ছিল না, আর অন্য কোনো সদস্যরাও ছিল না। হ্যাঁ, সবাই রাকিবের জন্য চা আনতে বিজি হয়ে পড়েছে। একটু পর ওসি এসে রাকিবের সামনে দাঁড়িয়ে নিজের চেয়ারটা দিল রাকিবকে বসতে, তারপর চা বিস্কুট দিল খেতে। আর আমি জেলের ভিতরে পোশাকটা পরে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে ওসি বলে উঠল, রাকিব ভাই, আপনি থানায় আসতে গেলেন কেন? আমি কি আপনার সাথে দেখা করতে আসতাম? ওসি রে, তুই তো শেষ, তোরে আর বাঁচাইতে পারলাম না রে। কেন ভাই? আমি আবার কি করলাম? তুই কাকে থানায় এনেছিস জানিস? কাকে এনেছি ভাই? ওদের দুজনের কথার মাঝে আমি বলে উঠলাম, এদিকে দেখ তো, আমাকে চিনতে পারিস নাকি? আমার কথা শুনে ওসি আমার দিকে তাকালো। আমার দিকে তাকানোর সাথে সাথে সে বসা থেকে এক লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, আরে ভাই, আপনি এখানে? আমাকে সবাই চিনে শুধুমাত্র আমার শরীরের পোশাকটার জন্য। আমি ওসিকে বললাম, শালা, তুই তো আমাকে এখানে নিয়ে এসেছিস, দেখি এখন তো চাকরি খেয়ে বাঁচাই। আমি তো তোকে আগে থেকে বলছিলাম যে আমাকে ছেড়ে দিতে, কিন্তু তুই তো দিলি না, এখন কি হবে তোর? ওসি সোজা দৌড়ে এসে আমার পায়ে পড়লো। তারপর আবার বলতে লাগলো, ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। অনেকক্ষণ কান্নাকাটি করার পর ওসিকে মাফ করে দিলাম। তারপর থানা থেকে বের হয়ে দেখি যে আমার প্রায় কয়েকশো পোলাপান এসেছে। তারপর চলে আসলাম বাসায়। তারপর কয়েকদিন ভার্সিটিতে যাইনি। পরের দিন আবার যথাসময়ে ভার্সিটিতে চলে আসলাম। আজকে প্রায় 7 দিন পার করে ভার্সিটিতে আসলাম। আসতেই চাঁদনি ম্যামের সাথে দেখা, শাড়ি পরে আছে। আমাকে দেখে আমার কাছে আসলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এতদিন কোথায় ছিলে? জি ম্যাম, বাসায় ছিলাম। আপনি কেমন আছেন? ভালো আছি। আর তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সেদিনের পর কি তারা আরো কিছু বলেছিল আপনাকে? তারা এখনো আমাকে বিরক্ত করে। ও, কোথায় যাচ্ছিলেন ম্যাম? আসলে আমি রিজাইন দিয়ে চলে যাচ্ছি। মানে কি? আপনি কেন রিজাইন দিয়েছেন? দোষ তো আপনার নয়। দোষ আমার নয়, কিন্তু তারা সব সময় আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে, কিন্তু আমার তো অনেক ভয় করে তাদের দেখলে। এখন আর ভয় করতে হবে না। কেন? আজকে তারা আমাকে বলেছে যে তাদের বিষয়ে কোনো কথা বললে আমার নামে মাদকদ্রব্যের ব্যবসায় মামলা দিবে। তারা আর কিছু বলতে পারবে না। আপনি আমার আগে আগে যান, গিয়ে আপনার রিজাইন লেটারটা ফিরিয়ে নেন। আচ্ছা, তুমি যে এত কথা বলছো, কে তুমি? আর তুমি কি ওদের সাথে পারবে? আমি যেটা বললাম সেটা করেন। এবার কেউ কিছু বললে আমাকে শুধু কষ্ট করে দেখিয়ে দিবেন কে কি করেছে। আচ্ছা ঠিক আছে। আর আবার যদি ক্লাসে মাদকের নাম বা ব্যবসা দেখেন আমাকে বলবেন, আর আপনিও প্রতিবাদ করবেন। ঠিক আছে।
বলেই চাঁদনি ম্যাম আবার অফিস রুমের দিকে চলে গেল, আর আমি চলে আসলাম যেখানে আরফাপুরা বসে আড্ডা দেয় সেখানে। আমি এসে দেখি সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে। আমাকে আসতে দেখে আরফা আপু বলতে লাগলো, আরে নীল যে, এতদিন কোথায় ছিলে? বাসায় ছিলাম আপু। আচ্ছা, সেদিন আমরা সবাই তো দেখলাম তোমাকে পুলিশে ধরে নিয়ে গেল, পরে খোঁজ নিয়ে দেখলাম যে থানায় তুমি ছিলে না। আপু, এমন কোনো থানা এই বাংলাদেশে নাই যে এই নীল মেহেরাজকে আটকে রাখতে পারে, বুঝলেন? তাই নাকি? আপু, বিশ্বাস না করলে আরফা আপুকে জিজ্ঞেস করেন। নিশা, তুই নীলের সম্পর্কে কিছু না জেনে অবিশ্বাস করিস না। নিশা আপু, আপনি কি জানেন চাঁদনি ম্যাম রিজাইন দিতে চাইছিল? আমি দিতে বলেছিলাম। আর রিজাইন দিতে হবে না। কেন দিতে হবে না? তুমি জানো তারা প্রতিদিন এখন আমাকে আর বড় আপুকে বাজে কথা বলে। আজকে যখন বলবে তখন আমাকে একটা ডাক দিবেন, ওকে? কি করবে তুমি? পরেই দেখতে পাবেন। তারপর আমরা আরো অনেকক্ষণ ধরে গল্প করলাম। আজকে কেউ ক্লাস করলাম না। ভার্সিটির ছুটি দেওয়ার পর সবাই চলে আসলাম। আমি নিশা আর চাঁদনি ম্যামকে তাদের বাসায় দিয়ে আসার দায়িত্ব নিলাম। আরফা আর নুসু আপুই আমার আসল পরিচয় জানে, তাই তারাই আমাকে নিশা আর চাঁদনি ম্যামকে বাসায় রাখার দায়িত্ব দিল। কারণ চাঁদনি আর নিশা দুজনেই শত্রু আছে, কখন কি থেকে কি হয়ে যায়। এভাবে চলে গেল দিনটি। পরের দিন আমি নিশাদের বাড়িতে গিয়ে নিশা আর চাঁদনি ম্যামকে নিয়ে ভার্সিটিতে গেলাম। ম্যাম আর নিশা ক্লাসের দিকে গেল, আর আমি বাইক পার্ক করতে গেলাম। হঠাৎ করে তিথু আর ওর লোকজন আমার সামনে চলে আসলো আর বলল, তুই আমাকে মেরেছিলি তাই না? দেখি আজকে তোকে কে বাঁচাই। আর ওই নতুন ম্যামের জন্যই মেরেছিলি? সামান্য একজন হয়ে তুই লেডি কুইনকে মারিস? আর থানাতেও নিশ্চয়ই অনেক মার খেয়েছিস তাই না? আজকে দেখ তোর আর ম্যামের কি করি। আপু, আপনার যা করার করেন, কি করবেন ভেবে চিন্তা করবেন। বলেই আমার ক্লাসে চলে আসলাম। একটু পর চাঁদনি ম্যাম ক্লাসে, তার ক্লাস শেষ করে অন্য ক্লাসে চলে গেল ক্লাস নিতে। আর আমি এদিকে পরপর এক ক্লাস করতে লাগলাম। 4টা ক্লাস করে আমি আর আমার বন্ধু জয় ক্লাস থেকে বের হয়ে চলে আসলাম ক্যান্টিনে। আমি আর জয় একটা ফাঁকা টেবিল দেখে বসে পড়লাম। তা জয়, তোর কি খবর বল? এই তো, আমার খবর তো ভালোই। তোর কি খবর? আমার কথা বাদই দিলাম। আচ্ছা, তুই খাবারের অর্ডার দে। ওকে। তারপর আমি আর জয় খেতে লাগলাম আর গল্প করতে লাগলাম। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল। হ্যালো, কে বলছেন? ওকে আপু, আসতেছি। তারপর আর কোনো দেরি না করে বিলটা দিয়ে ক্যান্টিন থেকে বের হলাম। ক্যান্টিনটা ভার্সিটির পিছনের দিকে হওয়ায় সামনের মাঠে আসতে বেশি সময় লাগলো না। আমরা দুজন মাঠের দিকে তাকাতেই একে অপরের দিকে তাকাতে লাগলাম, কারণ মাঠের কোনায় জারুল গাছের কাছে ভিড় জমে আছে মনে হয়। ভার্সিটির সকলে সেখানে জড়ো হয়ে আছে। আমি বাইকটা নিয়ে চলে আসলাম জারুল গাছের কাছে। হেঁটে হেঁটে আসতে গেলে 7-8 মিনিট লাগতো, তাই বাইকটা নিয়ে আসলাম। জারুল গাছের তলায় আসতেই আমার মাথা তো খারাপ হয়ে গেল, মাথায় রক্ত উঠে গেল। পকেট থেকে ফোনটা বের করে একটা ফোন দিলাম। কোনো কথা না বলে তাড়াতাড়ি আমার ভার্সিটিতে চলে আয় বলেই ফোনটা রেখে দিলাম। আসলে লেডি কুইন মানে তিথু আর ওর লোকজন মিলে নিশা আর চাঁদনি দুজনকে ধরে নিয়েছে, আর তাদের চুল কাটার জন্য সিজার নিয়ে আসতে বলছে। আমি গিয়ে আরফা আপুর কাছে দাঁড়ালাম। আমাকে দেখে বলে উঠল, দেখেন কি হয়, আজকে এর একটা বিহিত আমি করেই ছাড়বো। আর এদিকে একটা লোক সিজার নিয়ে এসে উপস্থিত হলো। নিশা চাঁদনি দুজনে খুব মিনতি করেছে তাদের ছাড়ার জন্য, কিন্তু ছেড়ে দিচ্ছে না। কিন্তু সিজার হাতে পেয়ে সে চুল কাটতে যাবে। এমন সময় আমি বললাম, যাক, এতদিনে একটা কাজের মতো কাজ হয়েছে। লেডি কুইন মাফিয়াগিরি, খুন, ড্রাগস, মানব পাচারের মতো বড় বড় কাজ ছেড়ে দিয়ে নাপিতের কাজ শুরু করে দিছে। সাব্বাস লেডি কুইন, সাব্বাস। এই না হলে লেডি কুইন। বলতে বলতে চাঁদনি আর নিশা আপুর কাছে গেলাম। তোর দেখছি সাহস বেড়ে গেছে। আমি ভাবছিলাম তুই হয়তো এসব দেখে ভয়ে চলে গেছিস, কিন্তু তুই তো আছিস। দেখ এবার তোর কি করি। তুই আমার ভালো বাঁকা করতে পারবি না শালি। এত বড় সাহস! এই, কে কোথায় আছিস? ওকে ধর। এদের চুল কাটি, তারপর ওর ব্যবস্থা করব। আরে লেডি কুইন, এত তারা কিসের নাপিতগিরি দেখানোর? একটু দাঁড়ান, একটা চমক দেখাই। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, আমার হাত ধরিস? বলে যেই আমার গেলে চর মারতে যাবে
এমন সময় আমি তার হাতটা ধরি। আরে করছেন কি? কি রে, আমার লোকজন না তোর হাত পা ধরেছিল? তারা কই? আপনার পিছনে দেখেন একটু কষ্ট করে। তিথু আমার কথা শুনে পিছনে তাকালো, তারপর যা দেখলো তাতে সে এক পা করে পিছনে চলে গেল। কি হলো, পিছনে যাচ্ছেন কেন? 1 মিনিটে আপনাকে বলি কিভাবে আমি আপনার লোকজনকে মারলাম। আসলে যখন আপনি চাঁদনি ম্যামের চুল ধরতে গেলেন, তখনই আমার লোকজন আপনার লোকজনদের ঘাট উতরে দিয়েছে। মানে সবাইকে একটা করে পাঞ্চ মেরে অজ্ঞান করে ফেলেছে। এটা দেখে তো আপনি ভয় পিছিয়ে গেলেন। এখন আপনার কি হবে? তিথু আমাকে কিছু না বলে সে ফোনটা বের করে কাকে যেন ফোন দিল। দেন, কাকে ফোন দিবেন? আমি জানি না কে তুই, কোথা থেকে এসেছিস, কিন্তু আজকেই শেষ দিন তোর। বলে আমি চলে আসলাম চাঁদনি আর নিশার কাছে। যে 4 জন নিশা আর চাঁদনির হাত ধরেছিল তারা আমাকে দেখে হাত ছেড়ে দিল। আমি গিয়ে নিশা আর চাঁদনি দুজনকে 2 হাত দিয়ে সাপোর্ট দিয়ে দাঁড় করালাম। তারপর তাদের দুজনকে আরফা আপুদের পাশে দাঁড় করিয়ে আবারও তিথুর কাছে আসলাম। তাদের বলতে লাগলাম, কি হলো মিস লেডি কুইন, আপনার লোকজন কই? তোর মরার পাকনা গজিয়েছে তাই না? তুই কে রে? আমি একটা মানুষ। আচ্ছা, আমার সময় নাই। আপনার লোকজন কি আসবে নাকি আমরা কাজ শুরু করে দেব? কি কি করবি তুই? দেখবেন। দেখা দেখি কি করতে পারিস তুই আমার। আপনাকে কি করতে পারি তার আগে আমি একটা কাজ করে নেই। কি কাজ করে নিবি নে, একটু পর তো আর কোনো কাজ করার মতো অবস্থাতেই থাকবি না। সময় হলে বলে দিব কি হবে। বলেই আমি চাঁদনি আর নিশা চুল কাটার জন্য যে সিজারটা আনা হয়েছিল সেটা নিয়ে নিলাম। তারপর আমার একটা লোককে দিয়ে খুর আনালাম। যারা এসেছে আমার লোকজন হয়ে তাদের তিথু চিনে না। আমার একজন লোককে দিয়ে লেডি কুইনের সবগুলো লোকের মাথার ভিতরে দিয়ে একটা করে টানা মারালাম। ফলস্বরূপ মাথায় খেলো, অর্ধেক চুল পড়ে গেল। সবাই কত ক্ষমা চাইলো, কিন্তু আমি মাফ করলাম না, কারণ তারাও তো নিশা আর চাঁদনির কথা শুনেনি। অনেকক্ষণ হলো বসে আছি। তিথুর লোকজনদের জন্য আমাকে মারার জন্য লোকজন ডাকতেছে। হঠাৎ করে কোথা থেকে যেন 60-70 জন লোক গাড়িতে উঠে আমাদের সামনে এসে দাঁড়ালো। তারা আসা দেখে তিথু বলতে শুরু করলো, কি রে, এখন তোর কি হবে? এখন তোকে কে বাঁচাই দেখি। আমাকে আমি নিজেই বাঁচাবো, বুঝলেন মিস তিথু? আবার হাসিস? তোরা তো মাত্র 30 থেকে 35 জন, আর আমার 70 জন, এরও বেশি লোক আছে। আর ভার্সিটির গুলোও আছে। এতক্ষণ ভার্সিটির লোকজনদের সামনে আনি নাই, কারণ তুই তাহলে ওদের এক এক করে মারতি। এখন সবাইকে নিয়ে আসবো। এই কই তোরা? কথা বলতেই প্রায় 40-50 জন লোক চলে আসলো। লাগলে আরো আনেন লোকজন, পরে যেন পস্তাতে না হয়। হঠাৎ করে তিথুর দলের একজন বলে উঠলো, আপু এত কথা বাদ দিয়ে শালাকে শুয়াই দেই। ওকে যা, কোপাতে থাকবি বুঝলি? তা মিস লেডি কুইন, এখন তো আপনার কাজটা করতে হয়। আমার আবার কি করবি তুই? দেখাচ্ছি, দাঁড়ান। এই কে তুই? তুই এইভাবে মারামারি শিখলি কই থেকে? এই কথাটা আগে বললেই হতো। আমি হলাম দাদা। কোথাকার দাদা? তুই জানিস আমি কার লোক? বাহ, লেডি কুইন আবার অন্যের লোক? আমি সিক্রেট মাফিয়ার লোক। ঠাস করে একটা চর মারলাম তিথুর গালে। এই, তুই যদি সিক্রেট মাফিয়ার নাম নিস তাহলে তোর মুখ ছিঁড়ে ফেলবো। তুই আগে আমার লোক ছিলি, এখন আর নাই, বুঝলি? তোর লোক মানে? আর তোর মতো মেয়ের সাথে এত কথা বলার সময় আমার নাই। তোর বিষয়ে আমি সব জানি। এতদিন ধরে তোর উপর নজর রাখছি। এখন তোর খেলা শেষ করব। আমার আবার কি করবেন? দেখ কি করি। বলেই সিজারটা নিয়ে আমি গিয়ে সে তিথুর চুল কাটবো। এমন সময় আর পাপু এসে বলতে লাগলো, আপু আপনি করে বলছেন কেন? আর আজকে এদের জন্যই তোকে ছেড়ে দিলাম তিথু। আর ভালো হয়ে যা সময় থাকতেই, না হলে পড়ে ভালো হওয়ার সময় পাবি না। আর সিক্রেট মাফিয়ার পাওয়ার তো তুই জানিসই। নীল, তুমি এখন নিশা আর ম্যামকে বাসায় দিয়ে আসো। ওকে, যাচ্ছি। আর তিথু, তুই যদি আর কখনো কারোর সাথে এমন বিহেভ করিস তাহলে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তারপর আমি
নিশা আপু আর চাঁদনি ম্যামকে বাসায় পৌঁছে দিলাম। রাস্তায় নিশা আর চাঁদনি কেউ কিছু বলল না। আসার সময় চাঁদনি ম্যাম আমাকে বলল, নীল, তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাও তো। ওকে নেন, 017976781। আচ্ছা, আমি তোমাকে পরে ফোন দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন চলে যাই। বাসার ভিতরে আসো। আজকে না, আরেকদিন আসবো নি। আচ্ছা। চলে আসলাম আবার ভার্সিটিতে। এসে দেখি যে পুলিশ এসেছে। আমি তাদের কাছে গেলাম। তারপর আমাকে দেখে ওসি বলতে লাগলো, আরে আপনি এখানে? আমি তো এখানেই থাকবো, আপনি তো জানেনই আমি এই ভার্সিটিতেই পড়ি। শুনলাম মারামারি লেগেছে, তাই আসলাম। ও, আমার সাথে লেগেছিল মারামারিটা? ওপস, আচ্ছা সমস্যা নাই, আমি সব সামলে নিব। ওকে, তাহলে ঠিক আছে। বলেই আমি আরফা আপুদের কাছে চলে আসলাম। দেখি সবাই বসে আছে। আমি গিয়ে বললাম, আপু আপনারা আমাকে ছাড়াই আড্ডা দিচ্ছেন? দিচ্ছি তো, তুমি তো আসিলা না তাই। ওদের বাসায় ঠিকমতো পৌঁছাইছো তো? আপু, আর জয় কই? জয় তো বাসায় গেছে। তা কি নিয়ে গল্প করতেছেন? তোমাকে নিয়েই। আচ্ছা, আপনারা গল্প করেন, আমি বাসায় গেলাম, কাজ আছে। আচ্ছা যাও, আর রাকিবকে আমার সাথে দেখা করতে বলো তো। ওকে আপু। বাসায় চলে আসলাম। এসে রাকিবদের সাথে কথা বলে চলে আসলাম নিজের রুমে। দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়লাম। আজকে কেমন জানি আখির কথা খুব মনে পড়ছে। চোখের সামনে ভেসে উঠছে সেই দিনের কথা, যদি আখির পৃথিবীর শেষ দিন ছিল। সারাদিন ঘুরে যখন বাসায় ফিরছিলাম, তখন আখির জেদেই হেঁটে আসার কথা ছিল। রাস্তায় পাশাপাশি হাঁটতে নাকি তার খুব ভালো লাগতো। সেদিন আমরা দুজনে পাশাপাশি হাঁটতেছিলাম। হঠাৎ কোথা থেকে যেন একটা গাড়ি এসে মেরে দিয়ে গেল আখিকে। আখি ছিল রাস্তার পাশে, আর আমি ছিলাম আখির পাশে। সেদিন আখিকে হাসপাতাল পর্যন্ত নিতে পারিনি, তার আগেই মারা গিয়েছে। গাড়িটার দিকে লক্ষ্য করে দেখতে পেয়েছিলাম তারা গাড়ির ভিতর থেকে কিসের যেন একটা বোতল ফেলে দিল। পরে কাছে গিয়ে দেখতে পেলাম বোতলে ছিল মদের বোতল, আর মদ খেয়ে গাড়ি চালানোর ফলেই তার মৃত্যু হয়েছে। তারপর থেকে গড়ে ওঠে আমার গ্যাং সিক্রেট মাফিয়া, যেটা মাদকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, পাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সন্ধ্যার একটু আগে ফোনের শব্দের কারণে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। হ্যালো, কে? আমি চাঁদনি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কি করছিলে এতক্ষণ? এই তো ম্যাম, ঘুমাইছিলাম। ও আচ্ছা, যে কারণে ফোন দিলাম সেটা বলি। ম্যাম বলেন। আচ্ছা, তুমি কি আসলেই সিক্রেট মাফিয়া? ম্যাম, আপনি যদি এত কিছু নিজের চোখে দেখেও যদি বিশ্বাস না হয়, তাহলে আমি আপনাকে কিভাবে বোঝাবো বলেন? আচ্ছা, আমার একটা কাজ করে দিতে পারবা? কি কাজ বলেন? ফোনে বলতে পারবো না, কালকে ভার্সিটি ছুটির পর একটা জায়গায় গিয়ে বলবো, ওকে? ওকে ম্যাম। আর সন্ধ্যার সময় ঘুমানো ঠিক না, বুঝলে? বলেই ফোনটা কেটে দিল। তারপর আমি ভাবতে লাগলাম কি কথা সে বলবে আমাকে, নাকি আবার আমার আসল পরিচয় জেনে গিয়ে প্রেমে পড়ল। ধুর, এখন আমার এসব বুঝে কাজ নেই। তার থেকে ভালো আমি উঠে গিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসি। তারপর চলে আসলাম ছাদে। দুপুরে আজকে খাওয়াই হলো না। ছাদে বসে থেকে মুক্ত আকাশের দিকে তাকিয়ে আছি। শত শত পাখি তাদের নিজের বাসায় ফিরে যাচ্ছে, লোকজন ফিরতেছে তাদের নিজের নিরে। বসে বসে এসব ভাবছি, এমন সময় রাকিব এসে বলতে লাগলো, নীল, একটা খবর জানিস? কি খবর রে? আমি তো কিছুই জানি না। শুনলাম একটা নতুন গ্যাং তৈরি হয়েছে। ও গুড। তা কি করে সেই গ্যাং? নাম কি সেই গ্যাংয়ের? নীল শোন, একটা কথা বলি, সব গ্যাং তো আর সিক্রেট মাফিয়া নয় যে ভালো কাজ করবে। আর নতুন গ্যাংয়ের নাম হচ্ছে জোকার কিং। তারা নাকি লোকদের ঠকায়, চাঁদাবাজি করে। কবে থেকে এই গ্যাংয়ের সৃষ্টি হলো রে? জানি না, তবে আজকে বিষয়টা শুনে আমি তোকে বললাম। ও শোন, আরেকটা কথা, তিথুর লোককে আজকে আমি মেরেছি। এটা তো আমি জানি। নজর রাখ তিথুর উপর, দেখ সে কোবরা কিং এর সাথে যোগাযোগ করে নাকি। তুই তো তিথুকে মেরে ফেললেই পারতি। আরে গাদা শোন, আমি যখন তখন তিথুকে মারতে পারবো, কিন্তু আমি তাকে এখন মারবো না।
তিতুকে টোপ হিসেবে ব্যবহার করে কোবরা কিংকে এদেশে নিয়ে এসে দুজনকে শেষ করে দিব। কি বুঝলি বল? তাই? তোর মাথায় এত বুদ্ধি আসে কই থেকে? আমি নিজেও জানি না। আর তোকে আরফা আপু দেখা করতে বলেছে। আপু দেখা করতে বলেছে? কখন, কোথায়? কালকে আমার সাথে ভার্সিটিতে গেলেই দেখতে পাবি। ওকে, ঠিক আছে। আর শোন, জোকার কিংকে কই থাকে আমাকে জানিস কিন্তু। এসব নিয়ে চিন্তা করিস না, আমি সব সামলে নেব। ওকে। রাকিব চলে গেল। আমি আরো কিছুক্ষণ বসে থেকে চলে আসলাম নিচে। নিচে আসতেই আরফা আপু ফোন দিল। আপু বলেন। কি করো? বসে আছি। আর আপনি কি করেন? আমিও বসে আছি। কালকে তাড়াতাড়ি ভার্সিটিতে চলে আসবে, সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আছে আপু? এখন বললে সেটা সারপ্রাইজ থাকবে না, কালকে সকাল সকাল চলে আসবে। আর রাকিবকেও নিয়ে এসো। ওকে আপু। ফোনটা কেটে দিল। বুঝলাম না কি সারপ্রাইজ আছে আমার জন্য। পরের দিন সকালে আমি আর রাকিব দুজনে দুটা বাইক নিয়ে চলে আসলাম চাঁদনি ম্যামের বাসায়। সেখান থেকে আমি ম্যামকে নিলাম, চর সাকিব নিল নিশা আপুকে। তারপর সোজা ভার্সিটিতে চলে আসলাম আমার ক্লাসে। হঠাৎ করে কে যেন পরের দিন সকালে আমি আর রাকিব দুজনে দুটা বাইক নিয়ে চলে আসলাম চাঁদনি ম্যামের বাসায়। সেখানে থেকে আমি ম্যামকে নিলাম আর রাকিব নিল নিশা আপুকে। তারপর সোজা ভার্সিটিতে চলে আসলাম আমার ক্লাসে। হঠাৎ করে কে যেন ডাক দিল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার নীল, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে নীল। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তিথু, তুমি এখানে এভাবে? কেন আসতে পারি না? না, তোমার মতো মেয়ের থেকে উইশ নেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। থাক না আপু, বাদ দাও। কেন বাদ দেবে কেন? শোনো ভাইয়া, তিথু আপু তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। আমি জানি আমি যা করেছি তার ক্ষমা নেই, তবুও আমি নিজে স্বীকার করছি জোকার কিংও আমার গ্যাং। আর আমি রাকিবের কাছে ধরা পড়ে গেছি। আমি আর হারতে চাই না। ভালো হওয়ার শেষ সুযোগটা দাও। আমি কথা দিচ্ছি, তুমি ক্ষমা করে দিলেই আমি চলে যাব। আচ্ছা, দিলাম ক্ষমা করে, যা। ভালো থেকো নীল ভাইয়া। আরফা আপু, চাঁদনি আপু, নিশা আপু, তোমাদেরকেও বলছি ভালো থেকো সবাই। আমি আসছি। কোথায় যাচ্ছ? আজকের ফ্লাইটে আমেরিকা যাব। ওখানে এক চাচা আছে, তাদের বাসা থেকে লেখাপড়া শেষ করব। তাহলে আমার কি হবে? মানেটা আমি বলছি তিথু, রাকিব তোমাকে ভালোবাসে। সেটা কিভাবে সম্ভব? আমার মতো মেয়েকে কেউ ভালোবাসতে পারে? কেন, তোমার আর আমার জগতের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? আর থাকলেও ভালোবাসা এসব কিছু ম্যাটার করে না। তুই কিছু বলবি না নীল? কি বলবো? কিছু তো বাকি রাখিসনি আমার বলার জন্য। যা, বিয়েতে ইনভাইট করিস। আমার তো আর কপালে বিয়ে বউ নেই। আসলেই তোমাকে ডক্টর দেখাতে হবে ভাইয়া। কেন কেন? চোখের সামনে মেয়ে থাকতে বউ খুঁজে বেড়াও, তাই ডক্টর অবশ্যই লাগবে। কি বল আপু? ওর ট্রিটমেন্টটা আমিই করব, চিন্তা করিস না। ট্রিটমেন্ট করলে তো আর বউ পাবো না। শুধু বউ কেন, বাচ্চাও দেবে। কে? মানে কে বউ? আর কার বাচ্চা? কেন, আমাকে চোখে দেখছো না? আমি বউ। এ কি, তাহলে ম্যাম ডাকবো কাকে? আর লোকে কি বলবে? ম্যামের সাথে ছাত্রের প্রেম। হয়েছে হয়েছে, আর ঢং না করে একটু প্রেম করো। আমিও চাই। এখন সময় নষ্ট করে লাভ নেই। কি বলো তিথু? ধুর, কিন্তু আমার আমেরিকা যাওয়ার কি হবে? কি আর হবে, হানিমুনে যেও। ঠিক বলেছিস, ভাবিস না, তোকেও সাথে নেব। একেবারে বাচ্চা সমেত ফিরবো। কিন্তু সবার তো সেটেলমেন্ট হলো, আরফা আর নিশা বাদ গেল কেন? চিন্তা করো না, আমি অলরেডি এঙ্গেজড। আমার জামাই ঠিক করা আছে, শুধু নিশা বাকি। নিশা যেহেতু ছোট, তাই আর একটু সময় দেওয়া হোক। কি বলিস নিশা?
আরে আপু ঠিক বলেছ, আগে তোমাদের বিয়ে খাবো তারপর। আচ্ছা এবার তাহলে এগোই আমরা, আজ আর ভার্সিটি হবে না। হ্যাঁ হ্যাঁ যা, তোর আর তর্স হয়েছে না। আমরাও গেলাম ভাইয়া, চল নিশা। সবাই চলে গেল। এখন আমি আর চাঁদনি কি যে বলবো, ভয়তে হাঁটু কাঁপছে। যাই হোক, বলতে তো হবেই। বলছি যে ধন্যবাদ আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর আর না মানে ভার্সিটি ছুটির পর কি যেন বলবে বলছিলেন। এখনো আপনি? সরি তুমি। হ্যাঁ বলবো, এখানে না, বাইরে কোথাও। ওকে চলো। তারপর আমি আর চাঁদনি গেলাম পাশের একটা পার্কে। এতক্ষণ দুপুর হয়ে যাওয়ার কারণে লোকজন একদম নেই, শুধুমাত্র আমরা দুজন বসে আছি পাশাপাশি। হঠাৎ চাঁদনি বলল, একটা জিনিস চাইবো, দেবে? কি বলো? সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই দেব। তোমাকে চাই। কি হলো, দেবে না? দেওয়ার আগেই তো নিয়ে নিয়েছো। তাই বুঝি? তাহলে তো পরবর্তী প্ল্যানিং শুরু করতে হবে, কি বলো? কিসের প্ল্যানিং? ওই যে বিয়ে। ও হ্যাঁ, কি তারপর? তারপর আচমকা চাঁদনি আমাকে জড়িয়ে ধরলো। আমিও আর দেরি করলাম না, ঝাপটে ধরে বুকের মধ্যে মিশিয়ে নিলাম। অনুভূতি কি একেই বলে? এটাই কি ভালোবাসা? কি জানি, হবে হয়তো। এক মুহূর্তে মনে হচ্ছে আমার আঁখি ফিরে এসেছে। কিছুদিনের মধ্যেই বিয়ের সমস্ত ব্যবস্থা হয়ে গেল। আজ আমাদের বিয়ে। শুধু আমাদের নয়, রাকিব তিথুরও আজ বিয়ে। অবশেষে বাসর ঘরে ঢুকতে যাব, তখনই হাত পা কাঁপাকাঁপি শুরু। আমাকে দেখে কোথা থেকে রাকিব এসে বলল, কি রে দাঁড়িয়ে কেন, যা। ভয় পাচ্ছিস? হাই রে, তোর মতো মাফিয়াও ভয় পায়। আচ্ছা, বিড়াল মারতে গিয়ে এভাবে কাঁপলে বিড়াল তো পালাবে। যা যা, আমিও যাই বাসর করতে। কি হলো জানা? রাকিব ঠেলে ঘরে পাঠিয়ে দিল। ঘরে গিয়ে দেখি ঘোমটা দিয়ে বসে আছে চাঁদনি, মনে হচ্ছে কোনো পরী। পাশে বসতেই নিজের মধ্যে কেমন যেন পাগল পাগল লাগছে, কিছু বলতে পারছি না। হঠাৎ চাঁদনি বলল, আজকেরটাও কি আমাকে বলতে হবে? না মানে আই লাভ ইউ। ইডিয়েট। কেন? এদিকে এসো। একটু এগিয়ে গেলাম। এক পলকে তাকিয়ে আছি দুজন দুজনের দিকে। হুট করে চাঁদনি আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় আমি অবাক, তবে অবাক হয়ে আর কাজ নেই। নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, রেসপন্স করতে শুরু করলাম। দুজনে যেন উন্মাদ হয়ে গেছি ভালোবাসার নেশায়। আস্তে আস্তে চাঁদনিকে শুইয়ে দিলাম আর গহনাগুলো খুলে দিলাম। তারপর পেটের উপর থেকে আঁচল সরাতেই কেঁপে উঠল। আমিও এক হাতে স্লাইড করতে থাকলাম আর ওর ঘাড়ে মুখ গুজলাম। দুজনেই ভালোবাসায় উন্মাদ হয়ে গেলাম। আর কিছু নাইবা বললাম। সকালে ঘুম থেকে উঠে দেখি চাঁদনি চাদর দিয়ে নিজেকে ঢেকে গুটিসুটি হয়ে আমার বুকের মধ্যে ঘুমাচ্ছে। আমি কপালে একটা কিস করতে চেকে গেল। কি হলো, একটু ঘুমাতে দেবে নাকি সারা রাত জ্বালিয়ে শান্তি হয়নি? না গো, আর একটু জ্বালাতে ইচ্ছে করছে। চলো আবারও ফিউচার প্ল্যানিং এর কাজে লেগে পড়ি। কি না না। আর কিছু বলতে দিলাম না, আবার ভালোবাসায় মেতে উঠলাম। 5 বছর পর আমার একটা আম্মু হয়েছে। এখন ভরা সংসারী হয়ে গেছি চাঁদনি আর আমি। এদিকে তিতুরও একটা ছেলে হয়েছে। দুজনেই দুজনকে এখনই চোখে হারাই। সারাদিন মারামারি, নালিশ, আবার এক মুহূর্ত আলাদা থাকবে না। আমরাও ঠিক করেছি বড় হলে ওদেরকে এক করে দেব। আপনারা সবাই দোয়া করবেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যেন এভাবেই সারাটা জীবন সুখে থাকতে পারি। আল্লাহ হাফেজ।